বলবো না, সেটা সিক্রেট। তাহলে তো আমাকে বলতেই হবে। আচ্ছা, একদিন সময় করে বলবো। আর শোনো ওরা, তুমি আমাকে স্যার ডাকবে না, বাড়িতেও না, মানুষের সামনেও না। ওরা হতবাক গলায় বলল, ও মা, আমার এতদিনের অভ্যাস, নতুন করে স্যার না ডাকার অভ্যাস করো। ওরা চুপ করে রইল। আরশাদের বলা প্রতিটা কথার মতো এই কথাটাও তাকে মানতে হবে। ওরা ভেবে পায় না বাড়িতে স্যার ডাকলে কি সমস্যা। বাড়িতে তো আর কেউ তাদের দেখতে আসছে না। আরশাদ আকাশের দিকে তাকিয়ে থেকে হালকা গলায় বলল, আমার না একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা স্যার? কথাটা শেষ করার আগেই আরশাদের অগ্নিদৃষ্টির সম্মুখীন হলো ওরা। আরশাদ বলল, ইচ্ছাটা হলো আমি কয়েকদিনের জন্য এমন কোথাও চলে যাব যেখানে কেউ আমাকে চিনবে না, আমার সঙ্গে সেলফি তোলার জন্যে ভিড় জমাবে না, নিজের মতো করে যেখানে আমি কেবল প্রকৃতিটা উপভোগ করতে পারবো। ওরা মুগ্ধ গলায় বলল, সুন্দর ইচ্ছা তো। তার থেকেও বড় কথা, ইচ্ছাটা আমি পূরণ করতে যাচ্ছি। তাই নাকি? কবে? 2 দিন পর। রাঙ্গামাটিতে ছোট্ট একটা পাহাড়ি এলাকা আছে, ওখানে বেশি মানুষ থাকে না। যারা থাকে তারা বেশিরভাগই উপজাতি। আমাকে চেনার কথা না। আগামী সপ্তাহে আমার সমস্ত শিডিউল ক্যান্সেল করো। এর মধ্যে এত কিছু ঠিক করে ফেললেন, আমি তো কিছুই জানলাম না। এখন তো জানলে। আমার সব শিডিউল ক্যান্সেল করে দাও। আর তোমার কোনো প্ল্যান থাকলে সেটাও ক্যান্সেল করো। ওরা হতবিহ্বল হয়ে বলল, আমার প্ল্যান ক্যান্সেল করব কেন? আরশাদ অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, কারণ তুমিও আমার সাথে যাচ্ছ। ওরা আশ্চর্যের চূড়ায় পৌঁছে বলল, আমি? আপনার ইচ্ছা একা একা নির্জন প্রকৃতিতে ছুটি কাটানোর, যেখানে কেউ আপনাকে চিনবে না। সেখানে আমাকে নিতে চাচ্ছেন কেন? সেটা তো না গেলে বুঝতে পারবে না। ও মা, কত সুন্দর ফুল! একরাশ উচ্ছ্বাস নিয়ে মুগ্ধ ভঙ্গিতে বলল ওরা। তার দৃষ্টি অনুসরণ করে আরশাদও তাকালো গাছটার দিকে। পুরোটা গাছ জুড়ে থোকা থোকা সাদা রঙের বিচিত্র এক ফুল ফুটে আছে, নাম না জানা ফুল। এর থেকে সুন্দর ফুল তো আরশাদের বাগানেই রয়েছে। এটা দেখে এত উচ্ছ্বাসের কি আছে? রাঙ্গামাটির এই পাহাড়ে ঘেরা এলাকায় পা রাখার পর থেকে ওরা যা দেখছে তাতেই চমকে যাচ্ছে। আরশাদ ভ্রুকুচকে বলল, এটা সুন্দর ফুল হলো? ওর আরশাদের দিকে এমনভাবে তাকালো যেন সে ভিন্ন ভাষায় কিছু একটা বলেছে, যে ভাষাটা ওরা জানে না। কি যে বলেন আপনি! এত সুন্দর ফুলগুলো আমাকে একটা পেরে দিন না। হাজার বিরক্ত সত্ত্বেও গাছ থেকে এক থোকা ফুল পেরে দিল আরশাদ। ওরার উচ্চতা মোটামুটি ধরনের, তবুও তার হাত পৌঁছায় না গাছে। ফুলগুলো সাবধানে ক্লিপ দিয়ে চুলের সঙ্গে আটকে দিল ওরা। হাসি মুখে আরশাদকে বলল, একটা ছবি তুলে দিন তো। আরশাদ থমথমে গলায় বলল, উফ ওরা, দিন দিন বিরক্তিকর হয়ে যাচ্ছে তুমি। ওরা আহত গলায় বলল, ঠিক আছে, তুলতে হবে না। আমার নিজের ফোন নেই নাকি? ওরা হ্যান্ডব্যাগ থেকে তার ফোন বের করতে যাবে তার আগে আরশাদ পকেট থেকে নিজের ফোন বের করে বলল, আমি কি একবারও সে কথা বলেছি? আরশাদ বেশ অনেকগুলো ছবি তুলে দিল ওরার। মেয়েটা তার সঙ্গে যেখানেই যায় সেখানে ছবি তুলে দিতে বলে নিজের। পরে যে নিজ থেকে সে ছবিগুলো চায় এমনটাও নয়। আরশাদও ফেলে দেয়নি একটা ছবিও। যত্ন করে রেখে দিয়েছি ওরা সব ছবি নিজের মোবাইলে। ছবি তোলা শেষে আরশাদ সেগুলো ওরাকে দেখাচ্ছে। ছবি দেখতে দেখতে ওরা বলল, আপনাকে ছবি তুলতে বলার একটা কারণ আছে। কি কারণ? কারণ আপনি সুন্দর ছবি তোলেন। আরশাদ স্বাভাবিক ভঙ্গিতেই বলল, তোমার ছবি যে কেউ তুললেই সুন্দর হবে। ওরা রীতিমতো থতমত খেয়ে গেল। এই কথার মানে কি? আরশাদ আবারও তাকে সুন্দর বলল। লজ্জায় তার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। ওরাকে সহজ করার জন্য আরশাদ বলল, চলো ওই জায়গাটায় গিয়ে বসি। আঁকাবাঁকা রাস্তা বেয়ে বেয়ে দুজনে পাহাড়ের চূড়ায় উঠে পড়েছে। রাস্তাটা খুবই বিপজ্জনক। সামান্য অসাবধানতার কারণেও যে কেউ নিচে পড়ে যেতে পারে। ওরা সেজন্য সাবধানে পা ফেলছে। বাড়তি সতর্কতার কারণ গতকাল এখানে বৃষ্টি হয়েছে। যদিও আজ মাথার উপরে কড়া রোদ, তবুও রাস্তার কিছু কিছু অংশ এখনও পিচ্ছিল হয়ে রয়েছে। ওরা সামনে হাঁটছে আর আরশাদ তার পিছু পিছু। দুজনের মুখেই কোনো কথা নেই। একবার এই রাস্তাটা পার করে যেতে পারলেই যেন বেঁচে যায় তারা। ওরা যে ভয়টা করছিল সেটাই সত্যি হলো। হাজার সাবধানতা সত্ত্বেও একটা পিচ্ছিল জায়গায় তার পা পড়ে গেল। পা পিছলে পড়ে যাবে ঠিক তখনই আরশাদ পেছন থেকে তার ডান হাতটা খপ করে ধরে ফেলল। আরশাদ উদ্বিগ্ন সুরে বলল, সাবধানে ওরা, এক্ষুনি তো পড়ে যেতে। নিজেকে সামলে ওরা সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, সরি, বুঝতেই পারিনি জায়গাটা এমন পিচ্ছিল। সাবধানে হাঁটো। ওরা নিজেকে সামলে নিল। আরশাদ তার হাতটা এখনও শক্ত করে ধরে রইল। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর আগ পর্যন্ত তার রেহাই নেই।
আশাদের এই স্পর্শে বিচিত্র এক ভরসা খুঁজে পাচ্ছে ওরা। এই হাতটা ধরে এক জীবন কাটিয়ে দিতে যেন কোনো অসুবিধাই হবে না। এত ঝামেলা পোহানোর পর পাহাড়ের চূড়ায় পৌঁছানো সার্থক হলো। এখান থেকে পুরো গ্রামটা দেখা যায়। পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম। পাহাড়ের ফাঁকে ফাঁকে ছোট ছোট বাঁশের তৈরি ঘর। মারমা সম্প্রদায়ের বসবাস এই এলাকায়। এরা সকলের পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত। পরিবারের সকলে মিলে কুটির শিল্পের বিভিন্ন জিনিস তৈরি করে। দেখা যাচ্ছে ওই ছোট্ট ঘরের উঠানে তারা সকলে বসে বাঁশ দিয়ে কী যেন তৈরি করছে। সূর্যের তীব্রতায় পুরো গ্রামটা যেন ঝলমল করছে। অসম্ভব সুন্দর একটি দৃশ্য। ওরা তাকালো আরশাদের দিকে। আরও একটা সুন্দর দৃশ্য যে তার জন্য অপেক্ষা করছিল কে জানত। কফি রঙের শার্ট আর কালো জিন্সে আজ তাকে বেশ মানিয়েছে। চোখের উপরে খয়েরি রঙের সানগ্লাস। কতগুলো চুল এসে পড়েছে তার চোখের সামনে। এই দৃশ্য এক পলক দেখার জন্যও যে কেউ 1000 বছর তপস্যা করতে পারে। অরার মনে সুপ্ত একটা ইচ্ছা জেগে উঠল। ইচ্ছা করছে আশাদের চোখের সামনে পড়ে থাকা চুলগুলো আলতো স্পর্শে সরিয়ে দিতে। কিন্তু শেষমেশ সে ইচ্ছাটা সে দমিয়েই রাখল। পাহাড়ের এই চূড়ায় বসার জন্য সুন্দর একটা জায়গা আছে। বেতের তৈরি একটা প্রশস্ত বেঞ্চ, তার ঠিক ওপরে একটা ছাতা। এই ব্যবস্থা সম্ভবত গ্রামবাসীদেরই করা। আরশাদ এবং ওরা গিয়ে বসলো সেখানে। কেটে গেল প্রশান্তিময় নীরবতার হাওয়া। ওরা হঠাৎ ঝলমলে ভঙ্গিতে বলল, থ্যাংক ইউ। কেন? এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্যে। আমি কখনো এত সুন্দর জায়গায় আসিনি। ইউ আর ওয়েলকাম। আপনাকে দেখে মনে হচ্ছে এর আগেও এখানে এসেছেন। এসেছি তো, তবে ঠিক এখানে না। এখান থেকে 5-6 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেখানে একবার এসেছিলাম। কবে? আরশাদ শুকনো গলায় বলল, ডিভোর্সের পর। ওর মনটাই খারাপ হয়ে গেল। এই সুন্দর মুহূর্তে এই প্রসঙ্গটা কেন এলো? না এলেই তো ভালো হতো। দোষটা তারই। কেন জিজ্ঞেস করতে গেল কবে এসেছে আরশাদ? আরশাদ আবারও গম্ভীর মুখে বলতে লাগলো, ওই সময়টা আমার খুবই অস্থিরতায় কেটেছিল। পত্রপত্রিকায় আমাকে নিয়ে একের পর এক মিথ্যা আর্টিকেল লেখা হচ্ছে। ইন্টারনেটে সবাই আজে বাজে কথা বলছে। পরিচিত স্বল্প পরিচিত সবাই অনবরত ফোন করে যাচ্ছে। এসব থেকে বাঁচতে এখানে এসেছিলাম। লাভ হয়নি, বরং অস্থিরতা আরও বেড়ে যায়। ওরা অনুতপ্ত স্বরে বলল, আই এম সরি। আমার এই প্রসঙ্গটা তোলা উচিত হয়নি। আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল, তুমি কোথায় প্রসঙ্গটা তুললে? আমিই তো তুললাম। সানগ্লাসটা খুলে আরশাদ তাকালো আকাশের দিকে। সূর্যের কিরণ সরাসরি এসে পড়েছে তার মুখের উপরে। তবুও চোখ মুখ বিকৃত করছে না সে। ওরা এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। তবে বেশিক্ষণ পারল না। বেশিক্ষণ আরশাদের দিকে তাকিয়ে থাকলে তার চোখে জল চলে আসে। যে মানুষটার মনে সামান্যতম জায়গা পাওয়ার জন্য হাজারো মেয়ে ছটফট করে, তার মনও কেউ ভেঙেছিল। কি করে সম্ভব? আরশাদ হঠাৎ নীরবতা ভঙ্গ করে শান্ত স্বরে বলল, তোমাকে থ্যাংক ইউ। ওরা অবাক হয়ে বলল, আমাকে কেন? উত্তরটা অনেক বড়, শুনবে? আপনি বললে অবশ্যই শুনব। আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, ডিভোর্সের পর থেকে আমার জীবনটা এলোমেলো হয়ে যায়। ঠিক ডিভোর্সের পর না, যেদিন জানতে পারলাম আমি যাকে ভালোবেসেছি সে আরেকজনের সাথে। কথাটা শেষ করতে যেয়েও শেষ করতে পারল না আরশাদ। আবারও বলতে শুরু করলো, সেদিন থেকে প্রতিদিন সকালে উঠে আমার কি মনে হতো জানো? ওরা মায়ামাখা কণ্ঠে বলল, কি? আরশাদ ব্যথিত কণ্ঠে বলল, মনে হতো আমার ভালোবাসায় কি কোনো খুঁত ছিল? আমি তো মনে সবটুকু দিয়েই ভালোবেসেছিলাম তাকে। তাহলে কেন আমার সঙ্গে এমন হলো? ওরা আঁতকে উঠে বলল, আপনার তো কোনো দোষ ছিল না। আমি জানি, তখন বুঝতে পারতাম না। ডিভোর্সের পর 3 বছর জীবনটা একই জায়গায় আটকে ছিল। কাজ করেছি প্রচুর, কিন্তু নিজের জীবনটাকে উপভোগ করার ক্ষমতা হারিয়ে ফেলি। তুমি নতুন করে আমাকে জীবন উপভোগ করা শিখিয়েছ। আর আশ্চর্যের চূড়ান্তে শিখরে পৌঁছে বলল, আমি? তুমি। এই কয়েক মাসে আমি তোমার উপর অনেকটাই নির্ভর হয়ে গেছি। আমার মনে জমে থাকা কথাগুলো তোমার সাথে শেয়ার করে যতটা আরাম পাই, অন্য কারোর সঙ্গে শেয়ার করলে তা পাবো না। থ্যাংক ইউ এগেইন। কৃতজ্ঞতায় ওরার চোখে জল চলে আসার উপক্রম হলো। আরশাদের কারণে ওরা নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে শিখেছে। এটা সময়ে তার মনে হয় সে এই পৃথিবীতে এক গুরুত্বহীন জীব। তবে তার জীবনে আরশাদের উপস্থিতি যেন সবটা বদলে দিয়েছে। ওরা হঠাৎ কী যেন মনে করে বলল, আপনাকে একটা কথা বলি? আরশাদ থমথমে গলায় বলল, না। চুপ করে বসে থাকো। আহা, শুনুন না। শোনাবেই যখন, তখন অনুমতি নেওয়ার দরকার কি? ওরা খিলখিল করে হেসে বলল, কথাটা বলি? বলো। ঠোঁট থেকে হাসিটা মুছে ফেলে ওরা আর্দ্র গলায় বলল,
ওই ঘটনার জন্য কখনো নিজেকে দায়ী ভাববেন না আপনি। আপনার ভালোবাসায় কোনো খুঁত ছিল না, শুধু ভাগ্যের বশে নিখুঁত ভালোবাসা পাননি। আরশাদ হালকা গলায় বলল, তাতে কি? সুযোগ তো আর ফুরিয়ে যায়নি। কথাটার আগামাথা বুঝতে না পেরে ওরা বলল, কিছু না, চলো ফিরে যাই। মেঘ করে আসছে, বৃষ্টি নামলে পাহাড়ি রাস্তা দিয়ে ফিরতে অসুবিধা হবে। ওরা অবাক হয়ে লক্ষ্য করলো আসলে আকাশে মেঘ জমতে শুরু করেছে। একটু আগে না সূর্য ঝলমল করছিল। প্রকৃতি বড়ই অদ্ভুত, কখন যে কী করে নিজেকে বদলে ফেলতে পারে। আরশাদ এবং ওরা ফিরে যাচ্ছে তাদের কটেজে। এই ছোট্ট পাহাড়ি গ্রামে কেউ তেমন একটা বেড়াতে আসে না, কোনো প্রকার হোটেলেও তাই নেই। অনলাইনে বহু খোঁজাখুঁজির পর আরশাদ ওই কটেজটা পেয়েছে। পুরোটা কটেজই বাঁশের তৈরি, ওপরে টিনের ছাদ। তারা আজ সকালে রাঙ্গামাটিতে এসে পৌঁছেছে। এসেই খানিক ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে ঘুরতে। ফেরার পথে ওরা হাঁটতে হাঁটতে বলল, আজ বৃষ্টি নামলে আমি কটেজের সামনে জায়গাটায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজব। আরশাদ প্রশংসার ভঙ্গিতে বলল, তোমার সাহস আছে বলতে হবে। কেন? আরশাদ রহস্যের হাসি হেসে বলল, একবার বৃষ্টিতে ভিজে এত বড় কাণ্ড ঘটালে, আবারও ভিজতে চাইছ? সঙ্গে সঙ্গে ওরার মনে পড়ল শেষবার বৃষ্টিতে ভিজে কি কাণ্ড ঘটিয়েছিল সে। বৃষ্টিতে ভিজেছিল বলেই তো অমন গা কাঁপিয়ে জ্বর এসেছিল, আর ওরা জ্বরে অজ্ঞান হয়ে পড়েছিল বলেই এই বিয়ে। ওরা ভীত গলায় বলল, তাই তো, না থাক তাহলে। আরশাদ ক্ষীণ হাসি হেসে বলল, চাইলেই ভিজতে পারো, এখানে তো আর সিসিটিভি ক্যামেরা নেই। আবার যদি জ্বর আসে? তাও ঠিক, ঘুরতে এসে জ্বরে পড়ে থাকার কোনো মানে হয় না। বৃষ্টি নামলো সন্ধ্যার পর। ঝমঝমে বৃষ্টি, কটেজের টিনের চালে শোনা যাচ্ছে বৃষ্টির শব্দ। এই কটেজে এক চিলতে বারান্দাও আছে, সেখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে ওরা। বৃষ্টির পানি মাথায় পড়ে জ্বর আসার বাতিক না থাকলে ওরা কখন নেমে পড়তো ভিজতে। তবে আজ সে কিছুতেই ভিজবে না। ঘুরতে এসে কেউ জ্বরে পড়ে থাকে নাকি? রাঙ্গামাটিতে তারা থাকবে 3 দিন। একদিন তো আজই চলে গেল, বাকি 2 দিন কিছুতেই নষ্ট হতে দেবে না ওরা। রাতে ঘুমাতে যাওয়ার সময় বাঁধল বড়সড় বিপত্তি। একটা মাত্র শোবার ঘর, বারান্দা, বাথরুম আর উঠান নিয়ে এই কটেজ। শোবার ঘরেও একটাই বিছানা। এতকাল দুজনে থেকেছে আলাদা আলাদা ঘরে, আজ নাকি থাকতে হবে একই ঘরে। ভয়ে উদ্বেগে ওরার গা বেয়ে শীতল হাওয়া বয়ে যাচ্ছে। আরশাদ আগে গিয়ে শুয়ে পড়েছে বিছানায়। ওরা অনিশ্চিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে। এই ঘরে একটা সোফা আছে, সেখানে গিয়ে শুয়ে পড়লে কেমন হয়? আরশাদ হঠাৎ বলল, কি ব্যাপার ওরা, দাঁড়িয়ে আছো কেন? ওরা অনিশ্চিত গলায় বলল, আমি কোথায় ঘুমাবো? আরশাদ মজার ছলে বলল, উঠানে ঘুমাতে চাচ্ছ? না। আরশাদ অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, এত ড্রামা করার কিছু নেই, এখানে এসে শুয়ে পড়ো। ওরা ইতস্তত করে বলল, এখানে? কিন্তু এত ইতস্তত করার কি আছে ওরা? তুমি তো একটা প্র্যাকটিক্যাল মেয়ে, এখানে ঘুমানো ছাড়া আর কোনো উপায় আছে? এই কটেজে তো আর অন্য কোনো ঘর নেই। আপনার কোনো অসুবিধা হবে না? আমার অসুবিধা হলে আমি নিজেই তোমাকে এখানে ঘুমাতে বলতাম। ভয়ের লজ্জায় চুপসে ওরা এসে শুয়ে পড়ল আরশাদের পাশে। নির্ঘাত আজ রাতে তার ঘুম হবে না। তার ঠিক পাশেই শুয়ে আছে আরশাদ, যে মানুষটাকে ঘিরে তার এত শত অনুভূতিরা খেলে বেড়ায়। ওরার গা থেকে মিষ্টি একটা সুগন্ধ আসছে। সুগন্ধ আবেশে একটু একটু করে ডুবে যাচ্ছে আরশাদ। ঘুমে চোখ জড়িয়ে আসছে তার। আরশাদ প্রায় ঘুমিয়ে পড়েছিল। আচমকা তার ঘুম ভেঙে গেল ওরার কারণেই। 2 মিনিট পর পর এপাশ ওপাশ করছে মেয়েটা। আরশাদ ক্ষীণ বিরক্তি নিয়ে বলল, উফ ওরা, তুমি কি সারা রাত এমন নড়াচড়া করেই কাটাবে? এটা আমার অভ্যাস। আমার ঘুম না এলে আমি এমন এপাশ ওপাশ করি। এমন নড়াচড়া করলে তো মুশকিল। মাত্র কয়েকটা রাতেরই তো ব্যাপার, সহ্য করে নিন না। আরশাদ বিড়বিড় করে বলল, মাত্র কয়েকটা রাতের ব্যাপার হলে তো হয়েই যেত। কি? কিছু না, ঘুমাও। পরদিন সকাল 6:30। পাখির কলরবে ঘুম ভেঙে গেল ওরার। ঘুম ভাঙতেই ঠোঁটে ফুটে উঠল হাসির রেখা। বহুকাল পর আজ এইভাবে ঘুম ভাঙল তার। ছোটবেলায় প্রতিটি সকাল তার পাখির কিচিরমিচির শব্দের মাঝেই শুরু হতো। শহরের যান্ত্রিকতার মাঝে তো আর সে উপায় নেই। আড়মোড়া ভেঙে উঠে বসতেই ওরার খেয়াল হলো গতরাতে সে কার সাথে শুয়েছিল। তড়িৎ গতিতে পাশে তাকাতেই ওরা লক্ষ্য করলো আরশাদ ওপাশ ফিরে ঘুমিয়ে আছে। সামান্য পাখির ডাকে আরশাদের গাঢ় ঘুম ভাঙার কথা নয়। ওরা উঠে গিয়ে হিটারে গরম পানি বসিয়ে দিল। এই কটেজে তেমন কোনো সুবিধা না থাকলেও এই হিটারটা আছে। পানি গরম হতে হতে ওরা হাত মুখ ধুয়ে এলো। নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে এসে বসলো উঠানে। স্নিগ্ধ একটা সকাল, অদ্ভুত একটা গন্ধে ছেয়ে আছে চারপাশটা। বৃষ্টির পর মাটির সোদা গন্ধ। এই গন্ধটা তো ঢাকাতেও পাওয়া যায়, তবে পাহাড়ি এলাকার মাটিতে যেন অন্যরকম একটা ব্যাপার আছে।
ওরা কফি খাওয়ার মাঝে টের পেল আরশাদ ঘুম থেকে উঠে কার সঙ্গে যেন ফোনে জরুরি কথা বলে আবারও ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে না, বিছানায় পড়ে আছে। একবার ঘুম ভেঙে গেলে আরশাদ তো আবার ঘুমিয়ে পড়ার মতো মানুষ নয়। আজ তার কী হলো? ওরা ঘরে ঢুকতে ঢুকতে বলল, আপনি ঠিক আছেন? আরশাদ অস্পষ্ট গলায় বলল, হুম। তাহলে উঠছেন না কেন? আরশাদ ঘুম জড়ানো কণ্ঠে বলল, মাথা ব্যথা করছে। ওরা উদ্বিগ্ন ভঙ্গিতে বিছানায় আরশাদের পাশে বসতে বসতে বলল, মাইগ্রেন উঠেছে? হ্যাঁ। ওরা আতকে উঠে বলল, সে কি, আমাকে বলবেন না? ওরা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে নিজের ব্যাগ থেকে আরশাদের ওষুধপত্র বের করলো। ভাগ্যিস মনে করে এগুলো নিয়ে এসেছিল সে। ওরা ব্যস্ত ভঙ্গিমায় বলল, নিন, ওষুধগুলো খেয়ে নিন তো। আরশাদ উঠে বসতে বসতে বলল, ওষুধের কথা মনে ছিল তোমার? ওরা পানির গ্লাস আরশাদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আপনার মাইগ্রেন তো আর বলে কয়ে আসে না, হুট করে চলে আসে। থ্যাংক ইউ। ওরা সামান্য ভ্রুকুচকে বলল, ছোট ছোট বিষয়ে থ্যাংক ইউ বলতে হবে না, এটা আমার দায়িত্ব। আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল, মোটেই না। ম্যানেজার হিসেবে তোমাকে দায়িত্ব আমার কাজগুলিকে গুছিয়ে রাখা। 2 দিন পর যখন আমার প্রোডাকশন হাউস সামলাবে তখন তোমার দায়িত্ব হবে ভিন্ন কিছু। মনে করে আমার ওষুধ নিয়ে আসা তোমার দায়িত্বের মধ্যে পড়ে না। ওরা তার মায়ামাখা কণ্ঠে বলল, আপনার জন্য চিন্তা হয়, নিজে তো মনে করে ওষুধটা আনবেন না। তোমার চিন্তা হয় কেন? উফ, অমন তীব্র মাথা ব্যথা নিয়ে কেউ বলে এত কথা বলেন? আপনি চুপ করে থাকুন তো। আরশাদ আবারও শুয়ে পড়তে পড়তে বলল, ওরা আরশাদ ওরা চোখের দিকে তাকিয়ে কোমল সুরে বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? ওরার বুকটা ধক করে উঠল। আরশাদের এই নিঃসংকোচ আবেদনকে না করার সাধ্য তার নেই। ওরা তার কম্পিত হাতটা রাখলো আরশাদের কপালে। আরশাদ চোখ দুটো বুজে ফেলল। তার ভাবভঙ্গি এমন যেন এতটা আরাম সে এ জীবনে পায়নি। আরশাদের মাথা ব্যথা পুরোপুরি সেরে গেল দুপুরের দিকে। অসুস্থতার সময়ে ওষুধের থেকেও কার্যকরী ওষুধ একটা ভরসার মানুষ। ওরাকে পাশে পেয়েছে বলেই হয়তো আরশাদ এত দ্রুত সেরে উঠল। এমনিতে তার মাথা ব্যথা তো সারাদিনেও সারে না। কটেজ থেকে স্বল্প দূরত্বে একটা গ্রামীণ রেস্টুরেন্ট আছে। আরশাদ আর ওরা সেখানে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিল। সেই সকাল থেকে কিছুই খায়নি ওরা। ক্ষুধা তার মাথা কাজ করাও প্রায় বন্ধ করে দিয়েছিল। আরশাদ হক গ্রামীণ রেস্টুরেন্টে বসে আছে, এই দৃশ্যটা দেখার মতো। ঢাকায় তো নামি দামি রেস্টুরেন্টেও বেচারা বসতে পারে না। মুহূর্তে তাকে দেখতে জড়ো হয়ে একরাশ মানুষ। খাওয়া দাওয়া শেষে তারা নদীর পাড় থেকে একটা খেয়া নৌকা ভাড়া করলো। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী। নদীর নাম কাঁচালং। এটা নাকি কর্ণফুলীর উপনদী। নদীর জলে কচুরিপানা ভেসে বেড়াচ্ছে। দূরে আরও একটা নৌকা দেখা যাচ্ছে। আশেপাশে তারা ছাড়া আর কেউ নেই। নৌকার পাটাতনে পাশাপাশি বসে রয়েছে আরশাদ এবং ওরা। দুজনের মুখে কোনো কথা নেই। নীরবতায় উপভোগ করে যাচ্ছে তারা প্রকৃতিকে। ওরা, তোমার জীবনে কেউ আছে? আরশাদের এমন প্রশ্নে থতমত খেয়ে গেল ওরা। সে হঠাৎ এমন প্রশ্ন করছে কেন? উত্তরটা ওরা জানা, তার জীবনে কেউ নেই। জানা উত্তর দিতে এতটা গা কাঁপছে কেন তার? ওরা শুকনো ঢোক গিলে বলল, হঠাৎ এমন প্রশ্ন? আরশাদ হেয়ালি সুরে বলল, কেন, করতে পারি না? পারেন, তাহলে উত্তর দাও। কিছুটা সময় চুপ করে থেকে ওরা বলল, না নেই। আরশাদ আবার আগ্রহী নিয়ে বলল, কাউকে ভালোও লাগে না? ওরার গা বেয়ে শীতল হাওয়া বয়ে গেল। যাকে তার ভালো লাগে সে প্রশ্ন করছে কাউকে ভালো লাগে কি না। ওরার তো ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে আরশাদকে। অসম্ভব সাহস করে এই কথাটা কি বলে দেবে আরশাদকে? না, এতটা সাহস তার নেই। ওরা বলল, লাগলে কি করবেন? এনে দেবেন তাকে? আরশাদ হালকা গলায় বলল, দিতেও পারি। একজনকে ভালো লাগে। সে একজনটা কে সেটা বলা যাবে না, টপ সিক্রেট। ঠিক আছে, বলতে হবে না। সব সিক্রেট কিন্তু মুখে বলতে হয় না, বোঝা যায়। গা কাটা দিয়ে এলো অরার। আরশাদ কী বলতে চাইছে সে জানে অরার ভালো লাগার মানুষটাকে, কিন্তু তা কি করে সম্ভব? ওরা তো এই পৃথিবীর কাউকে বলেনি কথাটা। আরশাদ কি বুঝে বসে আছে কে জানে। অরার হৃদস্পন্দন যেন ক্রমেই বেড়ে যাচ্ছে। পরের দিনটা তাদের কাটল ঘোরাঘুরির মাঝেই। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় হাঁটাহাঁটি আর দুজনের অফুরন্ত কথোপকথন। ওরার ইচ্ছা করছে সময়টাকে ফ্রেমে বন্দি করে রাখতে। তারা যদি আর কোনোদিন ফিরে না যেত, সারাটা জীবন পার করে দিত নিবৃত্তি প্রকৃতির মাঝে, বেশ হতো তাহলে। সব কিছুরই শেষ আছে, শেষ আছে সকল সুখানুভূতিরও। আগামীকাল তারা ফিরে যাচ্ছে ঢাকায়। আরশাদ ফিরে যাবে তার ব্যস্ত সুপারস্টার জীবনে। অরা প্রোডাকশন হাউসের বড় দায়িত্ব নেওয়ার প্রস্তুতি শুরু করে দিতে হবে। উঁচু এক পাহাড়ের চূড়া পাশাপাশি দাঁড়িয়ে আছে দুজনে। চোখের সম্মুখে সূর্যাস্তের দৃশ্য। দিনভর তেজে দাপিয়ে
বেড়ানো সূর্যটা শান্ত ভঙ্গিতে লুকিয়ে পড়েছে আকাশের বুকে। আকাশের চারদিকে লালের ছড়াছড়ি। ওরা মুগ্ধ গলায় বলল, কি সুন্দর দৃশ্য, এখানে আজীবন থেকে যেতে পারতাম। আরশাদ হতাশ কণ্ঠে বলল, ভালোই হতো তাহলে। শহরের যান্ত্রিক জীবনে আর ফিরে যেতে ইচ্ছা করছে না। আপনাকে তো ফিরে যেতেই হবে। হাজার হাজার মানুষ অপেক্ষা করে আছে আপনার জন্যে। তোমার জন্য কেউ অপেক্ষা করছে না? না, আমার জন্য কে আবার অপেক্ষা করবে? কেউ হয়তো করছে, তুমি নিজেও জানো না। কথাটার মানে বুঝতে পারল না ওরা, কিংবা হয়তো মানে বোঝার চেষ্টাও করলো না। এখানে আসার পর থেকে আরশাদ এমন উদ্ভট সব কথা বলে যাচ্ছে। ছেলেটার হঠাৎ কী হলো কে জানে। আরশাদ নরম সুরে বলল, প্রতি বছর এখানে আসবে আমার সাথে? ওরা হাসি মুখে বলল, আসবো, অবশ্যই আসবো। জায়গাটা ভালো করে দেখে রাখো। প্রতিবার ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়ে সূর্যাস্ত দেখব। আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে। কী কাজ? ঢাকায় ফিরে ঠিক এমনই একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখান থেকে সূর্যাস্ত দেখা যায়। বাড়ির ছাদ থেকেই তো সূর্যাস্ত দেখা যায়। না, ওভাবে হবে না। বাড়ির ছাদ থেকে কতগুলো বিল্ডিংয়ের ফাঁক দিয়ে ডুবন্ত সূর্যটা দেখতে হয়। আমার দরকার এমন একটা জায়গা যেখানে গাছপালার ফাঁক দিয়ে সূর্যাস্ত দেখা যায়। ওরা আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, ঠিক আছে, এমন জায়গা আমি আপনাকে খুঁজে দেব। আরশাদ ইতস্তত করে বলল, তোমাকে একটা রিকোয়েস্ট করব। কি রিকোয়েস্ট? আজ আমরা বেড়াতে আসা শেষ রাতটা সেলিব্রেট করব। সেই উপলক্ষে তুমি একটা শাড়ি পরবে। শাড়ি? হুম, শাড়িতে তোমাকে অন্যরকম লাগে। সে অ্যাওয়ার্ড শোতে দেখেছিলাম তোমাকে শাড়িতে, আর সুযোগ হলো না। ওরার মনের মাঝে আকুলি বিকুলি করছে। শাড়িতে নারী নাকি ছেলেদের প্রধান দুর্বলতা। আরশাদ কেন শাড়িতে দেখতে চাইছে ওরাকে? ওরা বলল, পরতেই পারি, কিন্তু এখানে শাড়ি পাবো কোথায়? আমি তো সঙ্গে করে নিয়ে আসিনি। সেটা কোনো বিষয় না। আপনি আমার জন্য শাড়ি নিয়ে এসেছেন? হুম, কিন্তু কেন? তোমাকে দেখব বলে। আর শোনো, কপালে ছোট্ট একটা টিপ দেবে, চুলগুলো খুলে রাখবে। গয়নাটনে কিছু পরার দরকার নেই, তোমাকে এমনিতেই সুন্দর লাগে। আরশাদের দু চোখে বিচিত্র এক চমক লক্ষ্য করল ওরা, যেন চোখের ঠিক সামনে সে ওরাকে নিজের মন মতো দেখতে পাচ্ছে। ওরার বুকের মাঝে হৃদয়টা প্রচণ্ড কম্পনে নেচে উঠছে। আরশাদের চোখে মুখে একরাশ আনন্দ খেলে বেড়াচ্ছে। এতগুলো বছর ওরা কখনো তাকে এতটা খুশি দেখেনি। কিসের এই খুশি? কটেজে ফিরে ওরা সাজলো আরশাদের মন মতো। তার নিয়ে আসা শাড়িটার রং ধবধবে সাদা, সাদা শাড়িতে সোনালি পাড়। চোখে গাঢ় করে কাজল দিল ওরা। আরশাদ বলেছিল কপালে টিপ দিতে, টিপ তো তার সঙ্গে নেই। হঠাৎ লক্ষ্য করল যে ব্যাগে তার শাড়িটা ছিল সেখানে রয়েছে এক পাতা কালো টিপ। সামান্য টিপের খেয়ালও ছিল আরশাদের। কপালে টিপ দিয়ে ওরা তার খোপা করা চুলগুলো ছেড়ে দিল। বাঙালি মেয়েদের সৌন্দর্য যেন পূর্ণতা পায় শাড়িতে। ওরাকে আজ অপূর্ব সুন্দর লাগছে, তবুও তার ভয় হচ্ছে। আরশাদ তার সাজটা পছন্দ করবে তো? সে কি পেরেছে তার মন মতো সাজতে? ঘর থেকে বেরিয়ে অবাক বনে গেল ওরা। কটেজের সামনে পুরো অংশ সাজানো ফুলের পাপড়ি আর ছোট ছোট ক্যান্ডেলে। ওরার বুঝতে বাকি রইল না এসব কাণ্ডকার। ওরা সাজগোজের ফাঁকি আরশাদ কটেজের সামনের দিকটা এত সুন্দর করে সাজিয়েছে, এমনকি এখনও সাজিয়ে যাচ্ছে। আরশাদ ওদিকে ফিরে ক্যান্ডেল জ্বালাতে ব্যস্ত। ওরা বিস্ময়ে খাবি খেয়ে বলল, এত সব কখন সাজালেন? আরশাদ উঠে দাঁড়িয়ে তার দিকে তাকালো। একরাশ মুগ্ধতা ছেয়ে গেল আরশাদের মাঝে। ওরা কি ঠিক এইভাবে কল্পনা করেছিল সে? না, এইভাবে কল্পনা করেছিল বললে ভুল হবে। ওরা কি তার কল্পনার থেকেও একটু বেশি সুন্দর লাগছে? আরশাদের এমন চাহনিতে লজ্জায় লাল হয়ে গেল ওরা। ওরা লজ্জায় নিজেকে সামলে নিয়ে আরশাদ বলল, এখন খুব সুন্দর হয়েছে। এই ক্যান্ডেলগুলো আপনি ঢাকা থেকে নিয়ে এসেছেন? হুম। এত কষ্ট করতে গেলেন কেন? বললাম না সেলিব্রেট করব। ওরা মজার ছলে বলল, ওষুধ আনার কথা মনে নেই, অথচ সেলিব্রেটের কথা ঠিকই মনে আছে। আরশাদ সামান্য হেসে বলল, বসো। দুজন পাশাপাশি বসল কটেজের সামনের সিঁড়িতে। সিঁড়িতেও আরশাদ মোমবাতি আর ফুলের পাপড়ির কারসাজি করেছে। আর আরও চোখে বারবার তাকাচ্ছে তার দিকে। শুভ্র পাঞ্জাবিতে আরশাদকে দারুণ লাগছে, চুলগুলো পরিপাটি করে আঁচড়ে রাখা। ওর তো উচিত নিজেকে ভাগ্যবতী বলে মনে করা, যাকে এক পলক সামনাসামনি দেখার জন্যে হাজারো মেয়ে মূর্ছা যায়। তাকে রোজ এতটা কাছ থেকে দেখতে পাচ্ছে সে। ওরা বলল, কেমন লাগছে আমাকে? আরশাদ মুগ্ধ গলায় বলল, ঠিক যেমনটা চেয়েছিলাম। লজ্জায় অন্যদিকে ফিরে তাকালো ওরা। আজ এত লজ্জা লাগছে কেন তার? আরশাদ তার মোহনীয় সুরে বলল, তোমাকে এখানে কেন নিয়ে এসেছি বলো তো? কিছুটা অবাক হলো ওরা। তাদের এখানে আসার পেছনে আবার কোনো উদ্দেশ্য আছে নাকি? ওরা তো ভেবেছিল ব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠেছে আরশাদ, তাই তাদের এখানে ঘুরতে আসা। ওরা কৌতূহলী গলায় বলল, কেন?
আশা ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে বলল, একটা সিক্রেট বলবো বলে। সিক্রেট বলতে এত দূরে আসতে হয় নাকি? না, তবে সব সিক্রেটের থেকে এটা আলাদা। তাহলে বলুন। আরশাদ ভয় দেখানোর ভঙ্গিতে অরাকে বলল, এত তাড়াতাড়ি বলবো? সহ্য করতে পারবে তো? অরা হেসে বলল, সহ্য না করতে পারার কি হলো? তুমি আমার অনেক বড় ক্ষতি করেছ। আমি? পৃথিবীর কাছ থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আনন্দ, উল্লাস, কষ্ট, যন্ত্রণা কোনো অনুভূতি কাজ করতো না আমার মাঝে। নিজেকে মোটামুটি অনুভূতিহীন করে সকলের কাছ থেকে আড়াল করে রেখেছিলাম। প্রত্যেকটা মানুষকে আমার মনে হতো অসহ্যকর। তোমার কারণেই সব এলোমেলো হয়ে গেল। অরার বুকের মাঝে যেন উত্তাল তুফান শুরু হয়েছে। কি বলতে চাইছে আশাদ? আশাদ ঠিক অরার চোখের দিকে তাকিয়ে গাঢ় সুরে বলল, যে আমি এতটা অনুভূতিহীন ছিলাম তাকে না জানি কত কিছু অনুভব করিয়েছ তুমি। হাজার কাজের মাঝেও আমার মস্তিষ্কে তোমার চিন্তা স্থায়ী হয়ে থাকে। কিভাবে করলে আমার এত বড় ক্ষতি? অরা বিভ্রান্ত ভঙ্গিতে বলল, আমি কিছুই বুঝতে পারছি না, এর মানে কি? আশাদ হেসে বলল, প্রশ্নটা নিজেকেও করেছিলাম, উত্তর পাইনি। আমি জানি না এসবের মানে। শুধু জানি ইদানিং বারবার তোমার ঠোঁটে হাসি দেখতে ইচ্ছা করে। তুমি কি জানো, যখন তুমি হাসো তোমার সাথে সাথে আশেপাশে সব কিছু হেসে ওঠে? সেই কবে থেকে দেখছি তোমাকে। প্রায় 4 বছর হয়ে গেল না? নাকি আরও বেশি? অথচ আমি ভেবে পাই না যে মানুষটাকে গত 4 বছর ধরে প্রতিদিন দেখছি তাকে নতুন করে আবিষ্কার করলাম কি করে। আগে তুমি আমার চোখের সামনে দিয়ে গেলে ফিরে তাকানোটাও প্রয়োজন মনে করতাম না, অথচ আজ নতুন নতুন অজুহাত খুঁজে বের করি তোমাকে দেখার জন্যে। অরার দু চোখে জল চলে এলো। অশ্রুগুলো আড়াল করার কোনো প্রকার চেষ্টা তার মাঝে নেই। ওরা বুঝতে পারছে আরশাদের গোপন কথাটা কি। বুঝতে পারছে বলেই হয়তো বুক ভেঙে কান্না আসছে। যন্ত্রণার কান্না নয়, সুখের কান্না, আনন্দের কান্না। আমার অবচেতন মন এতদিন যাকে খুঁজে বেড়াচ্ছিল সে মানুষটা যে এত আমার কাছেই ছিল কে জানতো? তার মানে আমি নিজেও জানি না আমার কি হয়েছে। ওরা খুব চেষ্টা করছি নিজেকে আটকে রাখার, কিন্তু প্রতিনিয়ত একটু একটু করে হারিয়ে যাচ্ছি তোমার মাঝে। আমি জানি না কখন কিভাবে ভালোবেসে ফেলেছি তোমাকে। ভালোবাসা, এই তো নামহীন ওই অনুভূতিগুলোর নাম পেয়ে গেছে ওরা। কাউকে কোনোদিন ভালোবাসেনি তো, তাই আশাদকে ভালোবেসে ফেলার পরেও ওরা বুঝতে পারেনি এই অনুভূতিটার নাম ভালোবাসা। তরঙ্গের ন্যায় বিদ্যুৎ খেলে যাচ্ছে ওরা সমস্ত শরীরে। আশাদ তাকে ভালোবাসে, তাকেই। আশাদ আর্দ্র গলায় বলল, আমার কি এবার নিজেকে আটকানো উচিত? ওরা ত্বরিত বেগে না সূচক মাথা নাড়ল। সে তো কোনোদিনও চায় না আশাদ নিজেকে এই ভালোবাসার জালে জড়িয়ে পড়া থেকে নিজেকে আটকানোর কোনো প্রকার চেষ্টা করুক, বরং ওরা তো চায় এই জালে আষ্টে পৃষ্ঠে নিজেকে জড়িয়ে রাখুক। আরশাদ তার মোহনীয় হাসিটা হেসে বলল, তাহলে হাতটা ধরো প্লিজ, তোমার স্পর্শ পাওয়ার জন্য আমি মরে যাচ্ছি। ওরা তার কম্পিত হাতটা বাড়িয়ে স্পর্শ করলো আরশাদের হাত। আরশাদ নিজেই শক্ত করে চেপে ধরল ওরার হাতটা। এভাবে কেটে গেল অনেকটা সময়। আরশাদের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে ওরার মস্তিষ্কে। আমি জানি না কখন কিভাবে ভালোবেসে ফেলেছি তোমাকে। নীরবতা ভঙ্গ করে আরশাদ দৃঢ় কণ্ঠে বলল, ওরা শোনো, 1 বছর পর ডিভোর্সের প্ল্যান কিন্তু ক্যান্সেল। তোমাকে আমার কাছেই থাকতে হবে আজীবন। তুমি আমার, অন্য কেউ তোমার দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না। ওরা চমকে উঠে তাকালো আরশাদের দিকে। এতটা ভাগ্য নিয়ে কি সে আসলে এসেছিল পৃথিবীতে? মোমবাতিগুলো গলে গিয়ে এক পর্যায়ে নিভে গেল। তবুও দুজনে ঠিক এইভাবে পুরোটা রাত নিঃশব্দে হাতে হাত রেখে কাটিয়ে দিল। পর্দার ফাঁক দিয়ে এক চিলতে রোদ এসে পড়েছে ঘরে। ওই সামান্য আলোতেই দেখা যাচ্ছে অরার মুখটা। প্রশান্তির ঘুম ঘুমাচ্ছে মেয়েটা। চোখে মুখে তার একরাশ স্নিগ্ধতা। আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছে আরশাদ এবং অরা। একে তো গত রাতে আরশাদের বলা কথাগুলোর ধকল, তার উপরে আবার দীর্ঘ জার্নির ধকল। ক্লান্তিতে চুপসে গেছে ওরা। তাই বাড়িতে পা রাখতেই নিজের ঘরে এসে গায়ে এলিয়ে দেয় বিছানায়। কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। অরার মুখের উপরে এলোমেলোভাবে ছড়িয়ে আছে তার চুলগুলো। আরশাদ আলতো স্পর্শে তা সরিয়ে দিতেই ঘুমের ঘরে কেঁপে উঠল অরা। নিষ্পলক দৃষ্টিতে আরশাদ তাকিয়ে আছে তার দিকে। এই মেয়েটার মধ্যে কি আছে কে জানে। নিজের মনের কাছে আরশাদ প্রতিজ্ঞা করেছিল এ জীবনে কারো মায়াজালে জড়াবে না, কিন্তু শেষমেশ মনটাই তার সঙ্গে প্রতারণা করল। আরশাদ নিজেও জানে না কখন সে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে অরার মায়াজালে, কখন তার শুষ্ক হৃদয়ে ভালোবাসা নামক ঝড়টা শুরু হয়েছে। প্রথম দিকে আরশাদ নিজেকে আটকানোর প্রবল চেষ্টা করেছিল। ভেবেছিল এসব সে কী করছে, সে তো নারী বিদ্বেষী আরশাদ হক।
মেয়েদের দু চোখে দেখতে পারে না সে, অথচ সে আশাদে কিনা শেষমেশ একটা মেয়ের চিন্তায় দিনভর ডুবে আছে। একটা পর্যায়ে এসে আশাদ নিজেকে আটকানোর বৃথা চেষ্টা বন্ধ করে দেয়, যখন বুঝতে পারে ওরাও একটু একটু করে দুর্বল হচ্ছে তার প্রতি। আশাদ কোমল সুরে ডাকলো, ওরা ওরা ওঠো। ওরা ঘুম জড়ানো কণ্ঠে বলল, আশাদ ওরার মাথায় হাত রেখে বলল, উঠবে না? হুম। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে আশাদ তার মোহনীয় স্পর্শে হাত বুলিয়ে দিতে লাগলো ওরার মাথায়। ঘুমের ঘোরেই যেন ওরা হারিয়ে যাচ্ছে আশাদের স্পর্শের মাঝে। যে প্রাণপণ চাইছে এই স্পর্শ যেন কোনোদিনও দূরে সরে না যাক, সারাটা জীবন লেগে থাকুক তার শরীরে। হঠাৎ ওরার খেয়াল হলো কে হাত বুলিয়ে দিচ্ছে তার মাথায়। চোখ পিটপিট করে তাকাতেই ওরা দেখতে পেল আশাদের মুখটা। সঙ্গে সঙ্গে ত্বরিত গতিতে উঠে বসলো ওরা। আশাদের দৃষ্টি এখনও আবদ্ধ তার দিকে। ওরা ব্যস্ত হয়ে নিজের এলোমেলো কাপড় ঠিক করতে ব্যস্ত হয়ে গেল। কি ব্যাপার, এমন লাফ দিয়ে উঠে বসলে কেন? কয়টা বাজে? আশাদ স্বাভাবিক ভঙ্গিতে বলল, বেশি না, 2:30। ওরা আতকে উঠে বলল, কি সর্বনাশ, আমি এতক্ষণ ঘুমালাম? আপনি আমাকে আগে ডাকবেন না? আগে উঠে কি করতে? সারা রাত তো না ঘুমিয়েই জার্নি করলে। জার্নি তো আপনিও করেছেন, আপনি আগে আগে উঠে গেলেন কি করে? আমার কম ঘুমিয়ে অভ্যাস আছে। অভ্যাস তো আমারও আছে। এখন তুমি শুধু শুধু তর্ক করছো। ওরা চুপচাপ ব্রেকফাস্ট করে নাও তো। আশাদ সাইড টেবিল থেকে একটা ট্রে এনে বিছানা রাখলো। ট্রের উপরে স্যান্ডউইচ আর জুস। ওরা অবাক হয়ে বলল, 2:30টার সময় ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট ঠিক না, ব্রাঞ্চ। খেয়ে বলো কেমন হয়েছে। আমি নিজের হাতে সব বানিয়েছি। আপনি খেয়েছেন? আরশাদ মজার ছলে বলল, তুমি কি ভেবেছো 2:30টা পর্যন্ত তোমার জন্য আমি না খেয়ে বসে আছি? আমি তোমার মতো অতটা ভালো মানুষ না। ওরা খানিক হেসে বলল, আপনি একা একা এত কষ্ট করতে গেলেন কেন? আমাকে ডাকলেই তো আমি হেল্প করতে পারতাম। ভেবেছিলাম ডাকবো, কিন্তু শেষমেশ আর ডাকতে পারলাম না। কেন? আরশাদ অন্যরকম গলায় বলল, তোমার ঘুমন্ত মুখটার মায়ায় পড়ে গিয়েছিলাম। লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করলো অরার গাল দুটো। লজ্জায় আরশাদের দিকে চোখ তুলে তাকানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আরশাদ অরার এই হাল দেখে মুচকি হেসে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, খেয়ে নাও। অরা কম্পিত সুরে বলল, ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হতে হবে না, ব্রাশ তো করতে দিবেন? ঠিক আছে, কিন্তু বেশি সময় নিতে পারবে না। ফ্রেশ হয়ে এসে ওরা নিয়ে বসলো আরশাদের তৈরি করা স্যান্ডউইচ। এই কয়েক মাসে ওরাকে হেল্প করতে করতে আরশাদের নিজের রান্নার হাতও বেশ পেকেছে। ওরা তৃপ্তি করে স্যান্ডউইচ খাচ্ছে আর আরশাদ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার দিকে। ভাগ্যিস স্যান্ডউইচ নিয়ে ব্যস্ত থাকার কারণে তার এই চাহনি এখনও খেয়াল করেনি। করলো তো এতক্ষণে লজ্জায় জোকের মুখে লবণ পড়ার মতো মিয়ে যেত। ওরা আরশাদ কয়েক মুহূর্ত চুপ করে থেকে গাঢ় সুরে বলল, কাল রাতে আমি আমার সব অনুভূতিগুলোর কথা বললাম, তুমি তো কিছুই বললে না। ওরা লজ্জা অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমি আবার কি বলবো? আরশাদ হতাশ কণ্ঠে বলল, কিছুই বলার নেই তোমার? তাহলে কি আমি ধরে নেব আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? ওরা আতকে উঠে বলল, আমি কি একবারও সে কথা বলেছি নাকি? আরশাদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বুঝেছি। কি? তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। আরও একবার লজ্জায় মেয়ে গেল ওরা। আরশাদ অবাক গলায় বলল, কি সাংঘাতিক ব্যাপার ওরা, তুমি এত লজ্জা পাও? ওরা প্রাণপণ কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, কই না তো। অসুবিধা নেই, লজ্জা পেলে তোমাকে অসম্ভব সুন্দর লাগে। এত লজ্জা ওরা রাখে কোথায়? মনের মাঝে শত শত প্রজাপতি উড়ে যাচ্ছে তার। ইচ্ছা করছে এই মুহূর্তে চিৎকার করে আরশাদকে তার ভালোবাসার কথাটা জানিয়ে দিতে। আবার ঠিক পর মুহূর্তেই মনে হচ্ছে ওই সাহসে এ জীবনে করে উঠতে পারবে না। ওরা শোনো, আমি এখন একটু বের হচ্ছি। আজ আমাদের প্রোডাকশন হাউসের লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা হবে। তার মানে তো নামও ঠিক করে ফেলেছেন? কে ফিল্মস। ওরা ঝলমলে কণ্ঠে বলল, কে ফর কথা, তাই না? ওরা মুগ্ধ গলায় বলল, খুব সুন্দর হয়েছে নামটা। আরশাদ জরুরি কিছু বলার ভঙ্গিতে বলল, থ্যাংক ইউ। আজ একটা ছেলে আসবে তোমার সাথে দেখা করতে। ছেলেটার নাম অয়ন। ওকে তুমি একজন আদর্শ ম্যানেজার হওয়ার কতগুলো টিপস দেবে। ওরা থমথমে গলায় বলল, নতুন ম্যানেজারও পেয়ে গেছেন? আরশাদ কৌতূহল নিয়ে বলল, নতুন ম্যানেজারের কথা শুনে মুখটা ভার হয়ে গেল কেন? খুব মিস করবে নাকি আমাকে? ওরার ইচ্ছা হলো এই মুহূর্তে এখান থেকে ছুটে পালিয়ে যেতে। আজ কি শুরু করেছে ছেলেটা? ওরার ইচ্ছা হচ্ছে মাটির ভিতরে ঢুকে লুকিয়ে পড়তে। আরশাদ আক্ষেপে সরে বলল, তুমি মিস করো বা নাই করো, আমি কিন্তু তোমাকে ম্যানেজার হিসেবে প্রচণ্ড মিস করব। শুটিংয়ে, মিটিংয়ে, রিহার্সেলে, ইন্টারভিউতে সব জায়গায় তোমার উপস্থিতি মিস করব।
অরার গা বেয়ে শীতল হাওয়া বয়ে গেল। আরশাদ তার উপস্থিতি মিস করবে? সে কি এতটাই গুরুত্বপূর্ণ আরশাদের জীবনে? আরশাদ হালকা গলায় বলল, কিন্তু কি আর করা, কিছু পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমার কোম্পানির জন্য এত ট্যালেন্টেড একজন সিইওকে পেতে হলে আমাকে তো আমার প্রিয় ম্যানেজারকে স্যাক্রিফাইস করতে হবেই। আমাকে বেশি মিস করতে যেও না ওরা, বাসায় তো সর্বক্ষণ তার আশেপাশেই থাকবো। প্রশংসায় বিগলিত হয়ে ওরা বলল, বুঝেছি, আমি 7টার মধ্যেই ফিরে আসব। তুমি রেডি হয়ে থেকো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় সেটা তো আগেভাগে বলা যাবে না, সারপ্রাইজ। হাজার লজ্জা নিয়ে ওরা বলল, আজ কিভাবে সাজবো বলে দেবেন না? আজ নিজের মতো করেই সাজো, তবে শাড়ি কিন্তু মাস্ট। আপনার শাড়ি খুব পছন্দের? আরশাদ ঠিক ওরা চোখের দিকে তাকিয়ে বলল, না, শাড়িতে তোমাকে পছন্দের। আমাকে শাড়িতে দেখেছেন কয়দিন? যে কয়দিনই দেখেছি, তাই পাগল হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যখন আমার ম্যানেজার ছিলে তখন প্রতিদিন এমন সুটেড বুটেড হয়ে আসতে কেন? একদিন শাড়ি পরে এলেই তো তোমার প্রেমে পড়ে যেতাম। দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। চোখে চোখে যেন এতদিনে মনে জমে থাকা সব কথাগুলো বলে দিচ্ছে তারা। আরশাদের চোখে ওরা দেখতে পাচ্ছে নিজের জন্য একরাশ মুগ্ধতা। তার চোখে আরশাদ কী দেখতে পাচ্ছে কে জানে। ওরা হঠাৎ লক্ষ্য করল আরশাদ তার খুব কাছাকাছি চলে এসেছে। ওরা প্রাণপণ চাইছে তার কাছ থেকে ছিটকে দূরে সরে যেতে, তবে ভেতর থেকে কিছু একটা এসে আটকে দিয়েছে তাকে। হিমবাহের মতো জমে রইল ওরা। আরশাদ তার ডান হাতটা রাখল ওরার গালে। তার এই সম্মোহনী স্পর্শে দিশাহারা হয়ে পড়ল ওরা। নিজেকে আর এই গ্রহের বাসিন্দা বলে মনে হচ্ছে না। আরশাদের দুটো চোখ এতক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থাকলেও এখন তারা আবদ্ধ তার ঠোঁটের দিকে। আরশাদ একটু একটু করে অগ্রসর হচ্ছে ওরা ঠোঁটের দিকে। তার গরম নিঃশ্বাসগুলো আস্তে পড়ছে ওরার মুখের ওপরে। ওরার নিঃশ্বাসও ঘন হয়ে আসছে। আচমকা একটা শব্দে সম্বিত ফিরে পেল দুজনে। শব্দটা আরশাদের ফোনের রিংটোনের। আরশাদের এই মুহূর্তে ইচ্ছা করছে ফোনটাকে ধরে আছাড় মারতে। না, নিজের ফোনকে শুধু শুধু আছাড় মারতে যাবে কেন? আছাড় মারা উচিত যে ব্যক্তি ফোন করে এমন দারুণ মুহূর্তটা নষ্ট করেছে তাকে। ফোন রিসিভ করে আরশাদ বিরক্ত গলায় বলল, আসছি। আরশাদ চলে যেতে আয়নার সামনে একরাশ কৌতূহল নিয়ে দাঁড়ালো ওরা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো নিজেকে। সে কি এতটাই সুন্দর? বাঙালি মেয়েরা সকলেই কম বেশি সুন্দর, তবে ওরা কি এতটাই আহামরি সুন্দর যে আরশাদের মতো মানুষ তাকে ভালোবেসে ফেলেছে? ভালোবাসাবাসির ক্ষেত্রে সুন্দর চেহারার থেকেও বেশি জরুরি সুন্দর একটা মন। আরশাদ হয়তো সে মনটারই সাক্ষাৎ পেয়েছে। মোবাইল হাতে নিতেই ওরা লক্ষ্য করলো আননোন নম্বর থেকে ডজন খানেক কল এসেছে। আবারও শুরু হলো এই আননোন নম্বরের উৎপাত। গত 3 দিন রাঙ্গামাটিতে নেটওয়ার্কের বাইরে ছিল বলে এই সকল কল আসেনি তার কাছে। ওরা মোটামুটিভাবে নিশ্চিত এই সকল নম্বরের পেছনে একজনই আছে। সে আজ একটা নম্বর ব্লক করলে আগামীকাল নতুন নম্বর থেকে ফোন শুরু করবে, আর ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে কথা বলবে না। ভালো ঝামেলা পড়া গেল। এর নাম্বারটাও ব্লক লিস্টে ফেলে দিল ওরা। অয়ন বাসায় এলো 4:30টার দিকে। ছেলেটা সবে অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু করেছে। আরশাদ একে কী করে খুঁজে পেয়েছে কে জানে। অয়নের আচার আচরণে ভদ্রতা মিশে আছে, কথাও বলছে ভদ্রভাবে। বেচারার জন্য মায়া হলো অরার। 2 দিন পরেই তার জীবন জর্জরিত হয়ে যাবে আরশাদের ধমকে। অয়ন সঙ্গে করে তার ল্যাপটপ নিয়ে এসেছিল। ওরা সেখানে তাকে শিডিউল তৈরি করা শিখিয়ে দিল। আরও শিখিয়ে দিল কী করে আরশাদের টিমের সকলকে নিয়ন্ত্রণ করতে হয়, কোনো ঝামেলার সম্মুখীন হলে কী করে তা কৌশলে এড়িয়ে যাওয়া যায়। তার থেকেও বড় কথা, শুটিং শেষে আরশাদের রাগকে কী করে ঠান্ডা করা যায়। ঘণ্টা খানেক পর চলে গেল অয়ন। ওরা ক্লান্ত ভঙ্গিতে টিভির সামনে বসলো। সামনে টিভি চললেও তার হাতে ফোন। এই বদভ্যাস কিছুদিন যাবৎ শুরু হয়েছে তার। একসঙ্গে ফোন ও টিভি দুটোই চাই। টিভিতে দেখার মতো কিছু নেই বলে গানের অনুষ্ঠান ছেড়ে রেখেছে ওরা রবীন্দ্রসঙ্গীত। গানগুলো এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন যে শুনবে তারই ঘুম চলে আসবে। ফোনেও দেখার মতো কিছু নেই। ফেসবুকের নিউজ ফিডে অলস ভঙ্গিতে স্ক্রল করে যাচ্ছে। হঠাৎ একটা মেসেজের নোটিফিকেশন ভেসে উঠল তার চোখের সামনে। নতুন একটা আননোন নম্বর থেকে মেসেজ এসেছে। আমি কিন্তু সব জানি। ওরার বিরক্তি সকল সীমা ছাড়িয়ে গেল। সে বুঝতে পারছে একের পর এক নতুন নম্বর থেকে ফোন করা ওই আগন্তুকই তাকে মেসেজ করেছে। ওরা বিরক্ত ভঙ্গিতে টাইপ করলো, ফাজলামি করছেন? কে আপনি? কি জানেন? অপর প্রান্ত থেকে রিপ্লাই এলো, যা জানলে আপনার আর আরশাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। ওরার মস্তিষ্কে চিন্তা খেলে গেল। কে আছে এ নম্বরের পেছনে? তার উদ্দেশ্য কি? কি এমন কথা জানে সে যা জানলে তার এবং আরশাদের বিরাট ক্ষতি হয়ে যাবে? ওরা লিখল, কে আপনি? রিপ্লাই এলো,
সব কথা মেসেজেই বলবো? পিক আপ দ্য কল। সঙ্গে সঙ্গে বেজে উঠল ফোনের রিংটোন। মেসেজ প্রদানকারী নিজেই কল করেছে। এতদিন তো ওরা ফোন রিসিভ করার পর টু শব্দ পর্যন্ত করেনি, অথচ আজ আগ্রহ নিয়ে কথা বলতে চাইছে। রোবটের মতো একটা কণ্ঠস্বর বলে উঠল, আফরোজা ওরা নাকি ওরা হক? কোন নামে ডাকবো আপনাকে? মোটেও বিচলিত হলো না ওরা। আজকাল অনেক মোবাইল অ্যাপ রয়েছে যা ব্যবহার করে নিজের কণ্ঠস্বর বিকৃত করে মোবাইলে কথা বলা যায়। নিজের পরিচয় গোপন রাখার জন্য মানুষ মূলত এই নকল কণ্ঠস্বরের আশ্রয় নিয়ে থাকে। গলার স্বরটা রোবটের মতো হলেও বোঝাই যাচ্ছে এর পেছনে রয়েছে একজন পুরুষ। ওরা থমথমে গলায় বলল, কে আপনি? নকল ভয়েসে কথা বলছেন কেন? অপর প্রান্তে থাকা ব্যক্তি আগ্রহ নিয়ে বলল, আমার আসল ভয়েস শোনার এত তাড়া কেন আপনার? ওরা ক্রুদ্ধ সুরে বলল, আপনি তাহলে 1 মাস ধরে আমাকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে বিরক্ত করছেন। কি চান আপনি? যদি বলি আপনাকে? ওরা তেজি গলায় বলল, হোয়াট রাবিশ। অপর প্রান্তের রোবট হাসি হাসি গলায় বলে উঠল, আরে আপনি দেখি রেগে যাচ্ছেন। ঠাট্টা করছিলাম। আমার চাওয়ার তেমন কিছুই নেই। তাহলে আমাকে বিরক্ত করছেন কেন? সেসব কথা পরে হবে। আগে বলুন, আরশাদ হকের সঙ্গে কেমন চলছে আপনার সংসার? ওরা দাঁতে দাঁত চেপে বলল, তাতে আপনার কি? আমার সংসার কেমন চলছে তার উত্তর আপনার মতো আগন্তুককে দিতে হবে কেন? মিডিয়ার সামনে তো খুব সুখী দম্পতির অভিনয় করেন। হাতে হাত রেখে রেড কার্পেটে হাঁটা, জন্মদিনে নিজের হাতে কেক বানিয়ে সেই কেকের ছবি ফেসবুকে পোস্ট করা, হাউ রোমান্টিক। কিন্তু আসলে যে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক নেই এটা কি সবাই জানে? ওরা কিছুটা ভরকে গিয়ে বলল, কি বলতে চাচ্ছেন আপনি? আপনারা তো এক ঘরে থাকেন না, মিডিয়াকে দেখানোর জন্য একই ছাদের নিচে থাকেন। বিয়ের পর থেকে এ বাড়িতে তারা কখনো এক ঘরে থাকেনি। কিন্তু এই খবর তো আরশাদ এবং ওরা ছাড়া কেউ জানে না, এমনকি এ বাড়িতে যারা কাজ করে তারাও না। অথচ এই লোকটা জানলো কি করে? ওরা শীতল কণ্ঠে বলল, স্টপ ইউর ননসেন্স। কে বলেছে এসব বাজে কথা? অপর প্রান্তের লোকটা চালাকির ভঙ্গিতে বলল, কাউকে বলতে হয়নি, আমি নিজেই সব জানি। আমি এও জানি যে আপনাদের বিয়েটা হয়েছে চুক্তির মতো। 1 বছর পর ডিভোর্স দেওয়ার চুক্তিতে আরশাদ হক বিয়ে করেছে আপনাকে। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর সবাই আরশাদকে ক্যারেক্টারলেস বলে আখ্যা দেয়। নিজের ইমেজ রক্ষা করতে আরশাদ বিয়ে করে আপনাকে। আরেক দফা অবাক হয়ে গেল ওরা। তাদের এই বিয়ের সত্যিটা তো কারও জানা নেই। অত্যন্ত গোপনীয়তার মাঝে বিয়েটা হয়েছিল তাদের। নিতান্ত অপরিচিত কারোর তো জানার কথা নয় এই সত্যিটা। ওরা দৃঢ় ভঙ্গিতে বলল, আপনার ফালতু কথা শোনার সময় আমার নেই। আপনি নিজে তো একজন কাওয়ার্ড। কাওয়ার্ডের মতো নিজের আসল ভয়েস আড়ালে রেখে কথা বলছেন। লোকটা তাচ্ছিলের হাসি হেসে বলল, আমি কাওয়ার্ড? আপনার কোনো ধারণা নেই আমি কি করতে পারি ওরা? আমার কোনো ধারণা থাকার দরকারও নেই। আর কোনোদিনও যেন আমার এই নম্বরে আপনাকে কল করতে না দেখি। ফোনটা কেটে দিয়ে এই নাম্বারটাও ব্লক করে দিল ওরা। তবে একটা চিন্তায় কিছুতেই তার মাথা থেকে যাচ্ছে না। তাদের বিয়ের সত্যতা, তারা যে এতদিন যাবৎ একই ঘরে থাকছে না এই সত্যিটা এই লোকটা জানলো কি করে? কে আছে এই রোবটিক কণ্ঠস্বরের পেছনে? তাদের বিয়ের সাক্ষী ছিল দুজন, মেহেদি এবং তুফান। অন্যদিকে বিয়ের পুরো পরিকল্পনা করেছিল আরশাদের আইনজীবী হিমেল। এদের মধ্যে থেকে কেউ কি? না না, এসব কি ভাবছে ওরা? এরা তো আরশাদের খুব কাছের লোক। নিশ্চয়ই তাদের অজান্তে বিয়ের এই সত্যিটা জেনে গেছে কেউ। সেই ভয় দেখানোর চেষ্টা করছে ওরাকে। ঘণ্টাখানেক পর একটা অনলাইন নিউজ পোর্টাল নিউজ তৈরি করছে আরশাদ এবং ওরাকে নিয়ে। নিউজটা এরকম, আরশাদ হক এবং তার স্ত্রী আফরোজা ওরার বিয়ে নিয়ে সামনে এলো নতুন তথ্য। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে তাদের বিয়েটা কেবলই জানানো নাটক। সিলেটের একটি 5 তারকা হোটেলে নিজের ম্যানেজারের সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল হওয়ার পর এক প্রকার বাধ্য হয়ে ওরাকে বিয়ে করেন আরশাদ। মূলত নিজের মর্যাদা রক্ষা করার জন্যই এমনটা করেন তিনি। বিয়েতে তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বিয়ের 1 বছরের মাথায় ওরাকে ডিভোর্স দিয়ে দেবেন আরশাদ। এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি আরশাদ এবং ওরা। নিউজটা নিয়ে ফেসবুকের বেশিরভাগ সিনেমার গ্রুপ এখন সরগরম। যদিও নিউজের সপক্ষে কোনো প্রমাণ নেই, তবুও এ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে সকলে। নিউজটা সামনে পড়তে ওরার গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। তার বুঝতে মোটেও অসুবিধা হলো না এই কাজটা কার। ওই অপরিচিত ব্যক্তির। নিজের ক্ষমতা দেখানোর জন্যই সাংবাদিকদের কাছে এই খবর ছড়িয়ে দিয়েছে সে। নম্বরটা আনব্লক করে তাতে কল দিল ওরা। দুটো রিং বাজতে অপর প্রান্তে থাকা ব্যক্তি ফোন রিসিভ করলো। ওরা ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার সমস্যা কি? লোকটা ব্যক্তি রহস্যময় হাসি নিয়ে বলল, দেখলেন তো ওরা, এই কাওয়ার্ডের ক্ষমতা কত দূর? আপনার কি মনে হয়
আমি খুব ভয় পেয়ে গেছি। আপনি সাংবাদিকদের বলেছেন 1 বছর পর আমাদের ডিভোর্স হয়ে যাবে। 1 বছর পর ডিভোর্স হলে তবে তো আপনার কথা সত্যি প্রমাণিত হবে। 1 বছর পর ডিভোর্স না হয় নাই হলো, কিন্তু আশাদ যে নিজের ইমেজ রক্ষা করতে আপনাকে বিয়ে করেছে, একদিন বিয়ে করে সবাইকে 2 দিন আগে ডেট জানিয়েছি, এই সত্যি তো আর মিথ্যা হয়ে যাবে না। সাংবাদিকদের কাছে যা ছড়িয়ে দিয়েছি তার নাম গুজব। আমার কাছে কিন্তু যথেষ্ট প্রমাণ আছে ওই গুজবকে সত্যি প্রমাণ করার জন্যে। হঠাৎ অরার মনে হলো লোকটা ঠিকই বলেছে। তারা যে পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছে এই সত্যি একবার সকলে জেনে গেলে কিছুতেই তাদের বিয়েটাকে স্বাভাবিকভাবে নিতে পারবে না। আরশাদের কেরিয়ারের জন্যও হবে তা বড় হুমকি। ওরা কম্পিত সরে বলল, কি প্রমাণ আছে আপনার কাছে? সেটা না হয় নাই বললাম। প্রয়োজন না পড়লে কোনো দিন ওই প্রমাণ ব্যবহারও করব না। কেউ কোনো দিন জানবে না আপনাদের বিয়ের আসল সত্যি কী। কিন্তু তার জন্য আপনাকে যে একটা হেল্প করতে হবে। কি হেল্প? আজ ঠিক বিকেল 6টায় আপনাকে আমার সঙ্গে দেখা করতে হবে, একা। আধা ঘন্টার মতো কথা বলবো। আপনার কাছে আমার একটা দাবি আছে, আপনি দাবি পূরণ করবেন, ব্যাস। তারপর আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমাকে বোকা পেয়েছেন? আমি কিছুতেই আপনার সঙ্গে দেখা করব না। ভয় পাচ্ছেন কেন? আমরা তো পাবলিক প্লেসেই দেখা করব। আমি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করব না, প্রমিস। আপনি শুধু আমার দাবিটা পূরণ করবেন। ওরা বুঝতে পারছে না তার কি করা উচিত। সে কি যাবে এই অপরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে? ওরা বেশ বুঝতে পারছে লোকটা তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। কোনো না কোনোভাবে সে জেনে গেছে তাদের বিয়ের সত্যতা। হাতে নিশ্চয়ই শক্ত কোনো প্রমাণও আছে। এখন সেই সত্যটাকে কাজে লাগিয়ে ওরাকে ব্ল্যাকমেল করে নিজের দাবি আদায়ের চেষ্টা করছে। কিন্তু কি হতে পারে সেই দাবি? টাকা পয়সা নাকি অন্য কিছু? হাজার দোন মনো শেষে ওরা দেখা করতে যাওয়ার জন্য রাজি হলো। এর পেছনে দুটো কারণ রয়েছে। প্রথমত, লোকটার কাছে নির্ঘাত জোরালো প্রমাণ আছে যে চোখের পলকে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে পারে। সে চাইলেই ওই প্রমাণ ছড়িয়ে দিতে পারে সকলের মাঝে। ওরা চায় না আরশাদের কেরিয়ারে কোনো প্রকার আঁচ আসুক। তাছাড়া যে জায়গায় লোকটা দেখা করতে বলেছে সে জায়গাটা ওরা চেনা। দিনভর লোকজন গিজগিজ করে সেখানে। আর বেশি দেরি না করে ওরা বেরিয়ে গেল। তাকে তো আবার 7টার আগেই ফিরে আসতে হবে, সাজতে হবে আরশাদের জন্যে। ধানমন্ডি 27-এর ব্যস্ত রাস্তা। শত শত গাড়ি চলাচল করছে রাস্তা দিয়ে। সন্ধ্যা এখনও মিলিয়ে যায়নি, তবুও ঝলমলে আলো জ্বালিয়ে দিয়েছে কমার্শিয়াল ভবনগুলো। একটা বিল্ডিংয়ের নিচে গিয়ে দাঁড়ালো ওরা। তার পেছনে সাদা রঙের একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে। ঠিক এই জায়গাতেই দাঁড়াতে বলেছিল লোকটা। ব্যস্ত ভঙ্গিতে হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করে তার নম্বরে ডায়াল করলো ওরা। অদ্ভুত ব্যাপার, এখন আর ফোন রিসিভ করছে না সে। দেখা করতে বলে নিজেই হাওয়া হয়ে গেল। আরও বেশ কয়েকবার ফোন করলো ওরা, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো প্রকার জবাব নেই। বিরক্ত ভঙ্গিতে ঘড়ির দিকে তাকালো ওরা। আধা ঘন্টা তো এখানেই পার হয়ে গেল। তাকে তো আবার বাড়ি ফিরতে হবে জলদি। আচমকা খুলে গেল তার পেছনে থাকা মাইক্রোবাসের দরজা। ওরা কিছু বুঝে ওঠার আগেই বলশালী একটা হাত এসে পড়ল তার মুখের ওপরে। ওরার হাত থেকে ফোনটা ছিটকে পড়ে গেল রাস্তায়। পেছন থেকে কেউ একজন তার মুখে হাত চেপে ধরেছে, হাতে আবার একটা রুমাল। ওরা ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু কিছুতেই লোকটার সঙ্গে পেরে উঠছে না। লোকটা আরেক হাত দিয়ে ওরাকে গাড়ির ভেতরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। রাস্তা থাকা মানুষজন নিজেদের ব্যস্ততা ভুলে এগিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু তার আগেই লোকটা ওরাকে মাইক্রোবাসে উঠিয়ে দরজা বন্ধ করে দিল। প্রবল বেগে ছুটতে শুরু করলো মাইক্রোবাস। নিজের ওপরে অতর্কিত হামলা করা লোকটার চেহারা দেখতে পারল না ওরা। তার আগেই তার চারিদিক অন্ধকার হয়ে এলো। মাথা ভনভন করতে লাগলো। ওরা বুঝতে পারছে সে জ্ঞান হারাচ্ছে। নির্ঘাত ওই রুমালে ক্লোরোফর্ম ছিল। ওরা এও বুঝতে পারছে যে সে বিপদে পড়ে গেছে, বিরাট বিপদ। এই বিপদ থেকে তার সহজে নিস্তার নেই। এ নিয়ে তৃতীয়বারের মতো ঘড়ির দিকে তাকালো আরশাদ। কয়েক মিনিট পরে ঘড়ির কাঁটা গিয়ে পড়বে 8টার ঘরে। বেশ দেরি করে ফেলেছে সে। ওরা নির্ঘাত তৈরি হয়ে অপেক্ষা করছে তার জন্যে। দোষটা আরশাদের নয়। ঢাকা শহরের বিখ্যাত ট্রাফিকের বদৌলতেই তো সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বাড়ির সামনে গাড়িটা পার করলো আরশাদ। গ্যারেজে আর রেখে এলো না। একটু পরেই তো ওরাকে নিয়ে আবার বের হবে সে। আজ সে ওরাকে নিয়ে যাবে 300 ফিটে অবস্থিত বাগান ঘেরা একটা রিসোর্টে। আরশাদ শুনেছে বাগান জুড়ে নাকি বেলি ফুল আর জুঁই ফুলের গাছ। এই দুই ফুলের গন্ধ ওখানকার বাতাসে ভেসে বেড়ায়। তাছাড়া ওই রিসোর্টের ঠিক সামনে রয়েছে প্রকাণ্ড এক পুকুর। ওরার সঙ্গে পুকুরের জলে পা ডুবিয়ে চাঁদের প্রতিফলন দেখা যাবে। আবারও আগের মতো হয়ে যাচ্ছে আরশাদ। যে আরশাদ প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দিতে পারত, প্রকৃতির ছোট ছোট বিষয়গুলো যাকে বিস্মিত করে তুলত, সবটাই হয়েছে ওরার কারণে। মেয়েটার কারণেই তো নতুন করে নিজেকে খুঁজে পেতে শিখেছে আরশাদ।
গাড়ি থেকে নেমে দরজার কাছে গিয়ে কয়েকবার কলিং বেল চাপলো আরশাদ, অথচ ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। অন্য সময় হলে তো সে কখন ছুটে এসে দরজা খুলে দিত ওরা। আজ তার কী হলো? আরও কয়েকবার কলিং বেল চাপলো আরশাদ, ফলাফল শূন্য। তেমন একটা বিচলিত বলে মনে হলো না আরশাদকে। হয়তো ওরা তৈরি হতে ব্যস্ত, তাই দরজা খুলতে দেরি হচ্ছে। অপেক্ষা না করে আরশাদ নিজেই লকের পাসওয়ার্ড চেপে দরজা খুলে নিল। বসার ঘরে টিভি চলছে। সোফার উপরের কুশনগুলো এলোমেলো হয়ে আছে, বোঝা যাচ্ছে এখানে বসেছিল। কিছুক্ষণ আগে উঠে গেছে। আরশাদ সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলায়। ওরার ঘরে দরজা বন্ধ। একজন ভদ্রলোক কখনো একটা মেয়ের ঘরে নক না করে ঢোকে না, যতই সে মেয়েটা তার স্ত্রী হোক না কেন। আরশাদ কয়েকবার দরজা নক করলো। এবারও কোনো আওয়াজ আসছে না ভেতর থেকে। চিন্তার ভাঁজ পড়ল আর আরশাদের কপালে। ওরা তো কখনো এমন করে না। আরশাদ বাড়ি ফিরে এলে সে এক মুহূর্ত নিজের ঘরে থাকে না। ওরা ঘুমিয়ে পড়ল না তো? আচ্ছা, মেয়েটার কি শরীর খারাপ করেছে? কাল সারা রাত না ঘুমিয়ে জার্নি করেছে, শরীর খারাপ তো করতেও পারে। আরশাদ উঁচু গলায় কয়েকবার ডাকলো, ওরা ওরা। না, কোনো জবাব নেই। এভাবে আর কতক্ষণ অপেক্ষা করা যায়? এক পর্যায়ে দোনোমনো নিয়ে ঘরে প্রবেশ করলো আরশাদ। ওরা নেই। বাথরুমে লক্ষ্য করলো, সেখানেও নেই। অদ্ভুত ব্যাপার, মেয়েটা গেল কোথায়? পুরো বাড়ি খুঁজে দেখলো আরশাদ, ছাদটাও বাদ রাখলো না। ওরা কোথাও নেই। বাড়ির সিকিউরিটি গার্ডদের ডেকে পাঠালো আরশাদ। চিন্তিত গলায় বলল, তোমাদের ম্যাডাম কোথায়? গার্ডদের মধ্যে একজন পরিষ্কার গলায় বলল, ম্যাডাম তো বাইরে গেছে স্যার। আরশাদের কণ্ঠস্বরে চিন্তাটা গভীরতর হলো। সে বলল, কখন? এই তো বিকেলের দিকে। আরশাদ ভ্রুকুচকে বলল, গাড়ি নিয়ে যায়নি? না স্যার, ম্যাডাম বললেন আধা ঘন্টার মধ্যে ফিরে আসবেন, তাই আর গাড়ি নেননি। ঠিক আছে, তোমরা যাও। আরশাদের উদ্বেগ ক্রমেই বেড়ে যাচ্ছে। বিকেলে আধা ঘন্টার জন্য বাইরে বেরিয়ে কেউ যদি রাত 8টায়ও না ফিরে, তখন সেটা চিন্তার বিষয়। ওরা কোথায় গেছে কে জানে। ওরার একটা বদভ্যাস হলো, কোথাও যেতে হলে সে কখনোই আরশাদকে জানায় না। অবশ্য জানানোর কিছু নেই, সে স্বাধীন মানুষ, যেখানে খুশি যেতেই পারে। তবে ঘন্টার পর ঘন্টা নিরুদ্দেশ থাকলে সেটা নিশ্চয়ই আগেভাগে জানাতে হয়। বিরক্ত ভঙ্গিতে ওরা নম্বরে ডায়াল করলো আরশাদ। এতটুকু ভালোবাসাতেই আশকারা পেয়ে গেছে মেয়েটা, না? এভাবে হবে না। মেয়েটাকে আগের মতোই ধমকের উপরে রাখতে হবে। দুটো রিং বাজতেই অপর প্রান্ত থেকে এক নারী কণ্ঠ বলে উঠল, আপনি যে নম্বরটিতে ডায়াল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব নয়। কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ভালো যন্ত্রণায় পড়া গেল তো। একটা মেয়ে হঠাৎ এমন নিরুদ্দেশ হয়ে যাবে? আরশাদ বিচলিত হয়ে মস্তিষ্কের অক্সিজেন অপচয় করল না। ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে লাগলো, কোথায় যেতে পারে ওরা? কাজের খাতিরে কোথাও গেলে আরশাদের জানা থাকতো। পড়াশোনার খাতিরে কি কোথাও গেছে? হয়তো এমন হয়েছে, আজ ক্লাসে জরুরি একটা নোট দিয়েছে, সেটা তাকে তুলতে হবে, তাই সীমার কাছে গেছে। হতেই পারে। আরশাদ ব্যস্ত ভঙ্গিমায় ফিরে গেল ওরার ঘরে। ওরা যেমন গোছানো মেয়ে, তার কাছে নিশ্চয়ই জরুরি নম্বরগুলো আলাদা করে লিখে রাখার কথা। ওরার বিছানার পাশের সাইড টেবিলে একটা ডায়েরি পেল আরশাদ। তার ধারণাই সঠিক হলো। জরুরি নম্বর, গুরুত্বপূর্ণ তারিখ, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড সব গুছিয়ে লিখে রেখেছে ওরা। এখানেই সীমার নম্বর খুঁজে পেল আরশাদ। এক মুহূর্ত অপচয় না করে ডায়াল করলো সীমার নম্বরে। কয়েকটা রিং বাজতেই অপর প্রান্ত থেকে ফোনটা রিসিভ করে সীমা উৎফুল্ল ভঙ্গিতে বলল, আরশাদ ভাইয়া, কেমন আছেন? আরশাদ জিজ্ঞাসু ভঙ্গিতে বলল, তুমি বুঝলে কিভাবে এটা আমার নম্বর? সীমা লজ্জিত ভঙ্গিতে বলল, আমি আসলে অনেক আগেই ওরার মোবাইল থেকে আপনার নম্বর চুরি করেছিলাম। কখনো ফোন করতাম না আপনাকে। আমার প্রিয় সুপারস্টারের ফোন নম্বর আমার মোবাইলে আছে, এতটুকুই শান্তি। আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে থমথমে গলায় বলল, ওরা তোমার ওখানে? কই না তো। কেন ভাইয়া, ওরা বাড়িতে নেই? না, কোথায় গেছে বলেও যায়নি, ফোনটাও বন্ধ পাচ্ছি। কোথায় গেছে তুমি কি বলতে পারো? সীমা চিন্তিত ভঙ্গিতে বলল, ওরা তো কাজ ছাড়া সন্ধ্যার পর বাড়িতে থেকে বের হবার মেয়ে নয়। কোনো কাজে যায়নি, গেলে আমি জানতাম। আচ্ছা ভাইয়া, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। হয়তো আমাদের কোনো ক্লাসমেটের বাড়িতে গিয়েছে। সীমার খোঁজ নেওয়ায় কতদূর কাজ হবে বোঝা যাচ্ছে না। তীব্র টেনশনে আরশাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। মেয়েটা আজ ফিরুক বাড়ি, খবর আছে তার। প্রায় রাত 9টা বাজতে চলল, অথচ ওরার কোনো খবর নেই। একটার পর একটা সিগারেট ধরিয়ে যাচ্ছে আরশাদ। টেনশনের সময়ে নাকি সিগারেট নার্ভ শান্ত রাখে। তার ক্ষেত্রে কোনো কাজ করছে বলে তো মনে হয় না। আরশাদের টেনশন ক্রমেই বেড়ে যাচ্ছে। হঠাৎ মোবাইলের নোটিফিকেশনে সম্বিত ফিরল তার। নতুন মেসেজের নোটিফিকেশন। একটা প্রাইভেট নম্বর থেকে মেসেজ এসেছে। একটা ছবি, তার নিচে কি যেন লেখা। ছবিটা দেখে আরশাদের শির দ্বারা প্রকম্পিত করে প্রবল ঝড় বয়ে গেল। জরাজীর্ণ একটা ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে ওরা। তার কপালে আঘাতের দাগ, চোখের কাজও লেপটে চোখের চারিদিকে ছড়িয়ে আছে। জামার একাংশ ছিঁড়ে গেছে।
তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো আরশাদ। তার হৃদস্পন্দন এক লাফে বেড়ে গেছে, বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কে করেছে ওরার এমন অবস্থা? কার এত বড় সাহস আরশাদ হকের জিনিসে হাত দেবার? সে কি জানে না একবার তাকে নাগালে পেলে আরশাদ তাকে শেষ করে ফেলবে? নিচের লেখাটার দিকে লক্ষ্য করলো আরশাদ। ইংরেজি অক্ষরে লেখা, ইয়োর গার্ল ইজ নাও মাইন। আবছা অন্ধকারে ছেয়ে আছে ঘরটা। ওরা চোখ মেলে তাকালো, তবে আশেপাশে সব ঝাপসা দেখছে। তার মাথাটা প্রবল ঘূর্ণির ন্যায় ঘুরপাক খাচ্ছে। কেমন একটা তীক্ষ্ণ গন্ধ ছড়িয়ে আছে চারিদিকে। দীর্ঘক্ষণ একটা ঘরে আলো বাতাস প্রবেশ না করলে যেমন গন্ধ হয়, ঠিক সেরকম। হাত পা নাড়াবার চেষ্টা করতে ব্যর্থ হলো ওরা। খেয়াল করলো একটা চেয়ারের সঙ্গে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে। সে কোথায়? কে তাকে এখানে নিয়ে এসেছে? প্রচণ্ড এক চিৎকার দেওয়ার চেষ্টা করলো ওরা। এবারও সফল হলো না। তার মুখের ওপর জোরালো স্কচটেপ আটকে দেওয়া। ওরা প্রাণপণ চেষ্টা করলো এই বাঁধন থেকে মুক্তি পাবার, তবে সে খুব ভালো করে জানে খুব সহজে সে নিজেকে রক্ষা করতে পারবে না। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ছুটে এখান থেকে পালিয়ে যেতে চাইছে ওরা। কেন যে সেই অপরিচিত একটা মানুষের সঙ্গে দেখা করতে রাজি হলো? ওরা চোখ দুটো বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আরশাদ নিশ্চয়ই তার জন্য দুশ্চিন্তা করছে। সে কি জানে ওরা এই অবস্থায় অচেনা একটা জায়গায় বন্দী হয়ে আছে? হঠাৎ কারো পায়ের শব্দ কানে ভেসে আসতেই হিমবাহের মতো জমে গেল ওরা। এই নিশ্চয়ই সেই অপরিচিত লোকটা যে তাকে ফোন করে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। ওরার হাত পা শক্ত হয়ে এলো। নিজেকে সজাগ করার সর্বোচ্চ চেষ্টা করছে সে। লম্বা চওড়া একটা লোক এসে দাঁড়ালো তার সামনে। তার মুখে মুখোশ, হাস্যোজ্জ্বল জোকারের মুখোশ। লোকটা ছোট ছোট পা ফেলে এগিয়ে আসছে তার দিকে। ভয় একটু একটু করে ছড়িয়ে পড়েছে ওরা সমস্ত শরীরে। কি করতে যাচ্ছে সে? ভয়ে নিজেকে গুটিয়ে নিল ওরা। তবে তার অগ্নিদৃষ্টি ঠিকই আবদ্ধ লোকটার দিকে। লোকটা এগিয়ে এসে ওরার মুখের স্টেপ খুলে দিল। সঙ্গে সঙ্গে ওরা তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, কে আপনি? আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? কে আপনি? কোনো জবাব নেই। সে মুখোশের ফাঁক দিয়ে দেখে যাচ্ছে ওরাকে। ওরা বুঝতে চেষ্টা করছে কে এই লোকটা, কী উদ্দেশ্য তার। সে কি ওরার কোনো ক্ষতি করতে চাইছে, নাকি তাকে বন্দি করে আরশাদের কাছে মুক্তিপণ দাবি করতে চাইছে? আচমকা শীষ বাজানো শুরু করলো লোকটা। মনের রঙে রাঙাবো গানটা শীষ তুলে গাইছে সে। ওরা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, শীষ বাজানো বন্ধ করেন। কে আপনি? আমার কাছে কি চান? মুখোশের আড়ালে লুকিয়ে থাকা লোকটা খানিক হেসে বলল, আপনার কাছে তো কিছুই চাই না, আপনাকেই চাই। ওরা কিছু একটা বলতে গিয়েই থেমে গেল। এই কণ্ঠস্বর তার চেনা। সে জানে মুখোশের পেছনে কে লুকিয়ে আছে। নিজের মনকে যেন বিশ্বাস করতে চাইছে না ওরা। এ কী করে সম্ভব? আবারও শীষ বাজাতে বাজাতে মুখোশটা খুলে ফেলল সে। প্রচ্ছন্ন হাসি এসে বলল, সারপ্রাইজ। ওরা বিস্ময়ে খাবি খেয়ে তাকিয়ে আছে তার দিকে। সাবের? সাবের তাকে ধরে নিয়ে এসেছে এখানে? ওরা চমকে উঠে বলল, তুমি? সাবের বিজয়ের হাসি এসে বলল, কেমন দিলাম? ওরা কয়েক মুহূর্ত অবাক চোখে তাকিয়ে থেকে তাচ্ছিল্যে সুরে বলল, বাহ, তোমার এত সাহস! আমি তো জানতাম তুমি ওয়ার্ড ক্লাস কাপুরুষ। সাবের একটা চেয়ার টেনে এনে ওরা সামনে বসতে বসতে বলল, দামি কিছু পেতে হলে একটু সাহস তো করতেই হয়। তোমাকে পাবার বাসনা করেছি। সব চাইলেই পাওয়া যায় না? যায়, হার্ডওয়ার্ক করলে অবশ্যই যায়। নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে পেয়েই ছাড়ব। যেদিন তুমি ভরা ক্যাম্পাসে আমাকে অপমান করলে, সেদিন তো ওই প্রতিজ্ঞা আরও দৃঢ় হয়ে দাঁড়ালো। সাবেরের ক্ষমতা কত দূর তা খুব ভালো করে জানে ওরা। ভয়টা তার কেটে গেছে, বরং নিজের ওপরে রাগ লাগছে। কি করে সাবেরের মতো নিম্ন বুদ্ধির একটা ছেলের ফাঁদে পা দিল সে? সাবের ওরা দিকে ঝুঁকে এসে বলল, তুমি তো শুরু থেকেই আমার ছিলে ওরা। মাঝখান দিয়ে বিয়েটা করে ঝামেলা পাকিয়েছ। অবশ্য অসুবিধা নেই। আমি জানি সুপারস্টার সাহেব তোমাকে টাচ পর্যন্ত করেনি। ওরা দাঁতে দাঁত চেপে বলল, আমার বিয়ে কিভাবে হয়েছে সেটা তুমি জানলে কি করে? সব কথা এখনই শুনবে? কথা শোনার জন্যে তো সারা জীবন পড়ে আছে সুইটহার্ট। আমার স্বপ্ন তোমাকে নিয়ে ওয়ার্ড ট্যুরে যাব, দেশ বিদেশে ঘুরে বেড়াবো। খুব শীঘ্রই কিন্তু সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। ওরা তাচ্ছিলের হাসি এসে বলল, তুমি দোয়া করো যেন ধরা না পড়ে যাও সাবের। একবার ধরা পড়ে গেলে তোমার শরীরের একটা হাড্ডিও আস্ত থাকবে না। সাবের কৃত্রিম বিস্ময় নিয়ে বলল, বাব্বা, এত ভরসা সুপারস্টার সাহেবের উপর? ভালো ভালো। সাবের উঠে দাঁড়িয়ে আবারও নতুন একটা স্কচটেপ ওরার মুখের উপরে লাগিয়ে বলল, তুমি থাকো, আমি এক্ষুনি চলে আসব। সাবের নতুন কি খেলা শুরু করেছে ওরা জানে না, তবে সে জানে আশা ঠিকই তাকে খুঁজে বের করবে, উদ্ধার করবে এখন থেকে। আশা তো নিজের মুখে বলেছে ভালোবাসি। তার ভালোবাসার উপরে এতটুকু আস্থা ওরার আছে। সিগারেটের ধোঁয়া ঘিরে রেখেছে আরশাদকে। ধোঁয়ার প্রখরতা ভেদ করে তার মুখটা দেখাও দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
তার ঠিক সামনে বসে রয়েছেন ধানমন্ডি থানার ওসি হানিফ সাহেব। তার পাশে দাঁড়িয়ে আছেন অন্যান্য পুলিশ সদস্যরা। ওই মেসেজটা পাওয়ার পর এক মুহূর্ত অপেক্ষা করেনি আরশাদ, সঙ্গে সঙ্গে ফোন করেছে পুলিশের ডিআইজিকে। ডিআইজি সাহেব আবার আরশাদের বিরাট ভক্ত। তার স্ত্রী নিখোঁজ, এই সংবাদ শোনার পর তিনি হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছেন। আরশাদ হকের স্ত্রী নিখোঁজ, এই খবর সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। ঢাকার প্রতিটা রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ গাড়ি চেক না করে কাউকে ঢাকা ছাড়তে দিচ্ছে না। প্রতিটা থানায় পৌঁছে গেছে অরার ছবি। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে তাকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করার। অরাকে যে কিডন্যাপ করা হয়েছে এ বিষয়ে পুলিশের কোনো সন্দেহ নেই। আরশাদ নিজেই পুলিশ স্টেশনে যেত। তার আগেই হানিফ সাহেব দলবল নিয়ে চলে এসেছেন বাড়িতে। ইতিমধ্যে সীমাও এ বাড়িতে চলে এসেছে একরাশ দুশ্চিন্তা নিয়ে। অরার মতো বুদ্ধিমতী একটা মেয়েকে কেউ কিডন্যাপ করে কি করে, এটাই সীমার মাথায় খেলছে না। তার থেকেও বেশি রাগ লাগছে আরশাদের উপরে। কোনো বিচার বিবেচনা না করে আগে পুলিশ খবর দিয়েছে। পুলিশকে খবর দেওয়ায় কিডন্যাপার যদি অরার কোনো ক্ষতি করে ফেলে, যে প্রাইভেট নম্বর থেকে মেসেজটা এসেছিল পুলিশ সেটা ট্র্যাক করার চেষ্টা করছে। অরার মোবাইল নম্বরটাও ট্র্যাক করা হচ্ছে। অরার মোবাইলটা কোনো ক্রমে হাতে এলে সেখান থেকে কোনো ক্লু পাওয়া গেলেও যেতে পারে। ওসি সাহেব কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে বললেন, আপনার কি কোনো শত্রু আছে? কথাটা আরশাদের কর্ণকুহরে পৌঁছলেও জবাব দেওয়ার আগেই তার মস্তিষ্ক চিন্তা ডুবে গেল। আসলে তো আরশাদের প্রচুর শত্রু আছে। সফল মানুষের শত্রুর অভাব হয় না। যারা তাদের সফলতা দেখে হিংসা জ্বলে পড়ে শেষ হয়ে যায় তারাই শত্রু। এমন কেউ চাইলেই তো অরার ক্ষতি করতে পারে। নিজের ওপর নিজেই রাগে জ্বলে উঠছে আরশাদ। তার উচিত ছিল অরার জন্য বডিগার্ড রেখে দেওয়া, যে বডিগার্ড সর্বক্ষণ অরাকে চোখে চোখে রাখবে। আরশাদের বোঝা উচিত ছিল অরা এখন আর তার ম্যানেজার নয়, তার স্ত্রী। তার জীবনের সঙ্গে অরার জীবনটাও জড়িয়ে রয়েছে। হানিফ সাহেব সংযত কণ্ঠে বললেন, আরশাদ ভাই। আরশাদ সম্বিত ফিরে পেয়ে বলল, আপনার কি কোনো শত্রু আছে যে ভাবিকে কিডন্যাপ করতে পারে? আপনার কি কাউকে সন্দেহ হয়? আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, আমার শত্রুর অভাব নেই। স্পেসিফিকলি কারো নাম মনে পড়ছে না। হানিফ সাহেব কিছু একটা বলতে যাবেন, তার আগে একজন পুলিশ অফিসার এসে শুকনো মুখে বলল, স্যার নম্বরটা ট্র্যাক করা যাচ্ছে না। হানিফ সাহেব চিন্তিত ভঙ্গিতে বললেন, সেটাই তো স্বাভাবিক। কিডন্যাপার একটা সিম থেকে মেসেজ পাঠিয়ে সেই সিম নিশ্চয়ই আস্ত রাখবে না। তবে আমার ধারণা সে আবারও যোগাযোগ করবে। মুক্তিপণ দাবি করতে হলে তো। আরশাদ দৃঢ় কণ্ঠে বলল, আমার মনে হচ্ছে না মুক্তিপণের উদ্দেশ্যে ওকে কিডন্যাপ করা হয়েছে। এর পেছনে বড় কোনো উদ্দেশ্য আছে। সীমা এতক্ষণ জানালার কাছে দাঁড়িয়েছিল। আরশাদের এই কথাটা শুনে ফিরে এসে তার পাশের সোফায় বসতে বসতে বলল, আমারও তাই মনে হচ্ছে ভাইয়া। মুক্তিপণ দাবি করতে হলে তো প্রথম মেসেজই করতো। ওর উদ্দেশ্য মুক্তিপণ না ওরা। সীমার এই কথাটা শুনে ত্বরিত গতিতে রাগের স্রোত বয়ে গেল আরশাদের মস্তিষ্কে। লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। রাগে তার হাত পা থরথর করে কাঁপছে। জ্বলন্ত সিগারেট দুমড়ে মুছড়ে হাতের মুঠে পুড়ে ফেলল আরশাদ। সে নিজের চোখ দুটো দেখতে পাচ্ছে না, তবে নিশ্চিত তারা রক্তিম বর্ণ ধারণ করেছে। যে ওরাকে কিডন্যাপ করেছে সে জানে না কোথায় হাত দিয়েছে। ওই কিডন্যাপারকে একবার হাতে নাগালে পেলে তার অবস্থা ঠিক এই সিগারেটের মতো করবে আরশাদ। বসার ঘরে উপস্থিত সকলে দেখল শান্তশিষ্ট জেন্টেলম্যান আরশাদ হক রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আরশাদ উঠে গেল দোতলায়। তার ঘরের উত্তর দেয়াল জুড়ে বিশাল এক 6 দরজার আলমারি। আলমারির রং ধবধবে সাদা। যদিও এ বাড়িতে আরশাদ জামা কাপড় রাখার জন্যে আস্ত একটা ঘর রয়েছে, তবু এখানে তার কিছু পছন্দের জামা কাপড় রাখা হয়। তৃপ্ত পায়ে হেঁটে আলমারির দিকে এগিয়ে গেল আরশাদ। পকেট থেকে চাবিটা বের করে তৃতীয় দরজা খুলে নিল। এই দরজার পেছনে মাঝামাঝি অবস্থানে একটা ড্রয়ার রয়েছে। ড্রয়ারটা খুলল আরশাদ। তার টাইগুলো সুন্দর করে সাজানো এখানে, আর একরাশ টাইয়ের নিচেই জিনিসটা লুকানো। বের করে আনলো সেই জিনিস আরশাদ। ক্যারিয়ারে প্রথমে কয়েকটা সিনেমা হিট হওয়ার পরে আরশাদ যখন সুপারস্টার খেতাব পেয়ে যায় তখন আত্মরক্ষার জন্যে একে কেনা হয়েছিল। আজও ঠিক প্রথম দিনের মতো ঝলমল করছে। আবারও আরশাদের হাত ফিরে গেল পকেটে। নিজের মোবাইল বের করে এনে ধীরে সুস্থে ডায়াল করলো নম্বরটায়। আরশাদ জানে না ওরা কোথায়, তবে কেন জানি তার অবচেতন মন বারবার বলছে ওরার কিডন্যাপের পেছনে এই মানুষটার কোনো না কোনো ভূমিকা আছে। নওশীন। নিজের স্বার্থ হাসিলের জন্য সে সব পারে। নওশীন কতটা ভয়ঙ্কর সেটা আর কেউ না জানলেও আরশাদ জানে। তবে সে হয়তো ভুলে গেছে প্রয়োজনে আরশাদ তার থেকে অধিক ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কয়েকটা রিং বাজতেই কল রিসিভ করলো নওশীন। কিছু একটা বলতে যাবে তার আগেই আরশাদ থমথমে গলায় বলল, ওরা কোথায়? একটু যেন ভরকে গেল নওশীন। ঠিক এই প্রশ্নটা আশা করছিল না আরশাদের কাছ থেকে। নওশীন বিভ্রান্ত গলায় বলল, এসব তুমি কি বলছো সাদ? আমি কি করে জানবো ওই মেয়েটা কোথায়? আরশাদ তীক্ষ্ণ স্বরে বলল,
তাহলে আমার সিক্স সেন্স কেন বলছে এর পেছনে কোনো না কোনোভাবে তুমি জড়িত? নয়সীন আত্মপক্ষ সমর্থনে সুরে বলল, তোমার সিক্স সেন্স তো ধরেই নিয়েছি আমি পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। আমাকে ছাড়া আর কার কথা মাথায় আসবে তোমার? আমার অত সময় নেই তোমার সো কল্ড ওয়াইফকে কিডন্যাপ করার। আশা তাচ্ছিলের হাসি হেসে বলল, সো কল্ড না? নয়সীন ভুলে যেও না, আমার লাইসেন্স করা রাশিয়ান পিস্তলটা এখনও যত্ন করে রেখে দিয়েছি। কখনো ব্যবহার করিনি তো কি হয়েছে? সময় এলে অবশ্যই করব। ভয় দেখাচ্ছ আমাকে? না, সাবধান করছি। তুমি জড়িত থাকলে এখনই বলে দাও। যদি কোনো মতে জানতে পারি তুমি ওরাকে কিডন্যাপ করেছ, তাহলে আমি হব পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। দুশ্চিন্তা, অস্থিরতা আর উদ্বেগের মাঝে কেটে গেল একটি রাত। গোটা একটা রাত ওরা বাড়ির বাইরে অচেনা কারো কাছে বন্দি হয়ে আছে। সে কি ঠিক আছে? তার কি কষ্ট হচ্ছে? আশাদ কিছুই জানে না। সারা রাত ধরে অশান্ত মনটা ছটফট করছে কেবল। পুলিশ ইতিমধ্যেই তার কাজে কর্মে বহুদূর এগিয়ে গেছে। ওরার ফোনের শেষ লোকেশন ধানমন্ডি 27-এর ব্যস্ত রাস্তায়। আশেপাশে লোকজনের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে ঠিক এখান থেকে গতকাল বিকেলে ওরাকে কিডন্যাপ করা হয়। মুখোশ পরিহিত একটা লোক টেনে হিঁচড়ে তাকে মাইক্রোবাসে তোলে। বিশাল একটা ক্লু। এই একটা মাত্র ক্লু ধরে এগুলোই ওরাকে খুঁজে পাওয়া যেতে পারে। পুলিশ রাস্তার সিসিটিভি ফুটেজ জোগাড় করছে। রাস্তার মোড়ে এক পান সিগারেটের দোকানদার দেখেছে কিডন্যাপার যখন ওরাকে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা করছিল তখন তার হাত থেকে মোবাইল ফোনটা রাস্তায় পড়ে যায়। আর এক শ্রেণীর বাঙালির চৌর্য বৃত্তির অভ্যাস তো দীর্ঘদিনের। একটা মেয়েকে ব্যস্ত রাস্তায় তুলে নিয়ে যাওয়া হলো, কেউ এগিয়ে এলো না, অথচ তার ফোন রাস্তায় পড়ে থাকায় ঠিকই কেউ একজন চুরি করে নিয়ে গেছে। চোরকে খুঁজে বের করতে খুব একটা বেগ পেতে হলো না পুলিশকে। তাকে পাওয়া গেল গুলিস্তান এলাকার চোরাই মার্কেটে। আর ফোনটাও সেখান থেকে উদ্ধার করা হলো। হাত থেকে ছিটকে রাস্তায় পড়ে যাওয়ায় ফোনের ডিসপ্লে ভেঙে গেছে। পুলিশ আপাতত সেটা সারাতে ব্যস্ত। ফোনটা একবার সারাতে পারলে এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে। গত রাতে আরশাদের কল পাওয়ার পর থেকে ঝি মেরে বসে রয়েছে নওশীন। আরশাদ কি তাকে রাশিয়ান পিস্তল দিয়ে মেরে ফেলার হুমকি দিল? তাও আবার একটা থার্ড ক্লাস মেয়ের জন্য? নিজের চুল নিজেরই ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে নওশীনের। সব দোষ তার। ভালো মানুষই করে ওই মেয়েটাকে এতিমখানা থেকে তুলে না আনলে আজ এত এত ঝামেলার সৃষ্টি হতো না। খুব শখ তার আরশাদ হকের বউ হবার। নওশীন যদি সেদিন ওই এতিমখানায় না যেত তাহলে আজও সেখানে পড়ে থাকতে হতো তাকে, পেটে ভাতের শিক্ষিকা হয়ে। নওশীনের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠেছে অপরিচিত নম্বর। মোটেও বিচলিত হলো না নওশীন। ছোট্ট নিঃশ্বাস ফেলে রিসিভ করলো ফোনটা। অপর প্রান্তের ব্যক্তি কিছু বলে ওঠার আগে নওশীন থমথমে গলায় বলল, সাবের, সব ঠিকঠাক? জি। খেয়াল রাখবে মেয়েটা যেন কোনো মতে পালিয়ে যেতে না পারে। সাবের আশ্বাস দিয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে যে ঘরটাতে রেখেছি সেখানে কোনো জানালা নেই, একটা মাত্র দরজা। তার উপরে আবার চেয়ারের সঙ্গে হাত পা বেঁধে রেখেছি, পালানোর কোনো উপায় নেই। ভেরি গুড। শোনো, প্ল্যানে একটা চেঞ্জ এসেছে। কি চেঞ্জ? নওশীন নির্দেশের ভঙ্গিতে বলল, তোমাদের লোকেশন শিফট করতে হবে। যেখানে আছো সেটা নিরাপদ হলেও আমি ভরসা পাচ্ছি না। ওখান থেকে 7 কিলোমিটার দূরে আরেকটা পরিত্যক্ত বাড়ি আছে, মেয়েটাকে নিয়ে সেখানে চলে যাও। এখন ওকে নিয়ে যাব কি করে? নওশীন দাঁতে দাঁত চেপে বলল, যেভাবে ঢাকা থেকে নিয়ে এসেছো অজ্ঞান করে। শোনো সাবের, পুলিশ কিন্তু হন্তদন্ত হয়ে মেয়েটাকে খুঁজছে। সাবের বিচলিত গলায় বলল, আপনি তো বলেছিলেন পুলিশ কিছুতেই আমাদের খুঁজে পাবে না। সেটা তো এখনও বলছি। বাড়তি সতর্কতার জন্য লোকেশন শিফট করতে বলছি। জি আচ্ছা। আমাদের ওখানে কতদিন থাকতে হবে? খুব বেশি হলে আর একটা দিন। এর মধ্যেই তোমাদের পাসপোর্ট রেডি হয়ে যাবে। সাবের ছেলেটা বেশ কাজের। শুরু থেকে আজ পর্যন্ত নওশীন তাকে যতগুলো নির্দেশ দিয়েছে তার সবই ঠিক ঠিক পালন করেছে সে। তিতলির প্রাইভেট ইনভেস্টিগেশন ফার্মের বদলতে সাবেরকে তার খুঁজে পাওয়া। ভার্সিটির ক্যাম্পাসের সবাই নাকি সাবেরের নাম দিয়েছে লুজার রোমিও। একটা সময় ওরার সঙ্গে বেশ ভাব ছিল, তবে এখন ছেলেটা তার চোখের বিষ। কেউ জানে না ঠিক কী কারণে ওরা তাকে আর সহ্য করতে পারে না। কারণটা অবশ্য নওশীনও জানতে চায় না। সে এমন একজনকে খুঁজে পেয়েছে যার দুর্বলতা ওরা। এটাই অনেক। মাস 2 আগের ঘটনা। নওশীন ডেকে পাঠায় সাবেরকে। সেলিব্রিটির কাছ থেকে ডাক পেয়ে কিছুটা হকচকিয়ে গেলেও শেষমেশ দেখা করতে আসে সাবের। নওশীন কোনো প্রকার ভনিতা না করে বলল, তুমি ওরাকে ভালোবাসো? সাবের থতমত খেয়ে বলল, জি। নওশীন বাঁকা হাসি হেসে বলল, সে এখন অন্য আরেকজনের স্ত্রী, তবুও ভালোবাসো তাকে? জি। নওশীন ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে তার নিখুঁত অভিনেত্রীর মুখোশটা পরে বলল, তোমার ওরাকে যে বিয়ে করেছে তাকে আবার আমি ভালোবাসি, নিজের থেকেও বেশি। সাবের ইতস্তত করে বলল, আমাকে এখানে কেন ডেকেছেন? নওশীন নির্বিকার ভঙ্গিতে বলল, একটা ডিল করতে। ডিল? এই ডিলে ওরা তোমার আর স্বাদ আমার। তোমাকে শুধু আমার কথা মতো কাজ করতে হবে। মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
বুঝতেও হবে না, শুধু আমার কথা মতো কাজ করলেই হবে, তবেই তো তুমি অরাকে পাবে। প্রায় অনেকটা সময় চুপ করে থেকে সাবির বলল, কি করতে হবে আমাকে? নওশীন গুছিয়ে বলতে লাগলো, প্রথমত অনেকগুলো সিম কিনতে হবে তোমাকে, তবে ভুলেও নিজের নামে সিমগুলো রেজিস্টার করবে না, ভুয়া নামে করবে। সেই সিমগুলো ব্যবহার করে 1 মাস ধরে অরাকে কল করবে, বেশি না, দিনে 2 দিনে একবার করে। প্রথম প্রথম ওরা ফোন রিসিভ করার পর চুপ করে থাকবে, কথা বলবে না। অনেকগুলো সিম কিনতে বলছি কারণ ওরা নিশ্চয়ই বিরক্ত হয়ে তোমার প্রতিটি নম্বর ব্লক করে দেবে। এরপর আমি যেদিন বলবো সেদিন ওকে ফোন করে প্রথমবারের মতো কথা বলবে। কি বলবো? ব্ল্যাকমেল করবে। কিভাবে? সেটা নিয়ে তোমাকে আপাতত ভাবতে হবে না, যথাসময়ে শিখিয়ে দেওয়া হবে। ব্ল্যাকমেল করে একটা নির্দিষ্ট জায়গায় ডাকবে ওকে। সাবের রাতকে উঠে বলল, আমি বললে কি চলে আসবে নাকি? তাছাড়া আমার ভয়েস অর্ডার চেনে। ভয়েস কোনো ব্যাপার নয়, আজকাল অনেক অ্যাপ বের হয়েছে, সেগুলো ব্যবহার করে নকল কণ্ঠে ফোনে কথা বলা যায়। এগুলোর একটা ব্যবহার করে নিও। আর তুমি বললে ওরা আসবে না, এমনভাবে ব্ল্যাকমেল করবে যে ওরা আসতে বাধ্য হবে, সেখান থেকে ওকে কিডন্যাপ করবে। সাবের বিস্ময়ে খাবি খেয়ে বলল, কিডন্যাপ? নওশীন অত্যন্ত স্বাভাবিকভাবে বলল, চমকে ওঠার কি হলো? কিডন্যাপ করব কি করে? সেটা তো আমি শিখিয়ে দিতে পারবো না। বেশি বেশি করে থ্রিলার সিনেমা দেখে শিখে নিও। আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। একবার বলছেন ব্ল্যাকমেল, এখন আবার কিডন্যাপ। শুধু শুধু কিডন্যাপ করতে যাব কেন? কিডন্যাপ না করলে কি করে পাবে ওকে? কিন্তু আমি একা কিডন্যাপ করব কি করে? তোমাকে একটা মাইক্রোবাস দিয়ে দেওয়া হবে, একজন লোক ওটা চালাবে। তোমার কাজ হবে ওকে টেনে হিঁচড়ে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে গাড়িতে ওঠানো। মাঝপথে যদি পুলিশ ধরে? নওশীন বিরক্তির চূড়ায় পৌঁছে বলল, পুলিশ ধরলে বলবে এটা আমার বউ, ঘুমিয়ে পড়েছ, বলতে পারবে না? নওশীনের এমন ঝাঁঝালো কণ্ঠে চুপসে গেল সাপের। নওশীন আবারও বলল, গাজীপুরের গহীন জঙ্গলে একটা বাড়ি তোমাদের জন্য রেডি থাকবে। ওরাকে নিয়ে সেখানে থাকবে কিছুদিন। কিছুদিন? খুব বেশি না, বড়জোর 2-1 দিন। এর মধ্যে আমি তোমাদের নকল পাসপোর্ট আর ভিসা রেডি করে ফেলবো। সেগুলো নিয়ে তোমরা বর্ডার পার করে যাবে। সাবের চোখ বড় বড় করে তাকিয়ে রইল নওশীনের দিকে। প্রতিটা কথাই যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নওশীন আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, আগামী 2 বছর হেসে খেলে কাটিয়ে দেওয়ার মতো টাকা আমি তোমাকে দিয়ে দেব। তুমি শুধু ওই মেয়েটাকে আশাদ হকের জীবন থেকে সরিয়ে নিয়ে যাবে, পারবে না? টাকার কথা শুনেই সাবেরের মুখভঙ্গি বদলে গেল। ভয় জড়তা কেটে দিয়ে বিচিত্র এক উজ্জ্বলতার দেখা মিলল তার চোখে। সাবির দৃঢ় কণ্ঠে বলল, অবশ্যই পারবো, কিন্তু একটা কথা। আবার কি? আমি যখন ওরাকে নিয়ে বর্ডার পার করে যাব তখনও তো ও আশাদ হকের স্ত্রী থাকবে। তার আগে কি কোনো মতে ডিভোর্সটা করিয়ে নেওয়া যায় না? নওশীন বিরক্ত গলায় বলল, তুমি একটা আধুনিক ছেলে হয়ে বিয়ে নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? ওকে নিয়ে বর্ডার পার করে অন্য দেশে সারা জীবন একসাথে থাকতে পারছো, এটাই তো অনেক। সিসিটিভি ফুটেজের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে আরশাদ। ভরা রাস্তায় ওরাকে মাইক্রোবাসে তুলে নিচ্ছে মুখোশ পরিহিত কেউ। ওরা প্রাণপণ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। আরশাদ পুলিশ স্টেশনে পা রাখার পর থেকে কারো মুখ দিয়ে একটা কথা বের হয়নি। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি পুরো পৃথিবীটাকে পুড়িয়ে ফেলবে নিজের রাগ দিয়ে। প্রচণ্ড রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলল আরশাদ। আরশাদ পুলিশ স্টেশনে এসেছে শুনে সীমাও ছুটে এসেছে সঙ্গে সঙ্গে। অরার জন্য দুশ্চিন্তা তার নেহায়েত কম হচ্ছে না। আরশাদ গম্ভীর গলায় ওসি সাহেবকে উদ্দেশ্য করে বলল, আর অরার ফোন থেকে কিছু পেলেন? হানিফ সাহেব বললেন, হ্যাঁ পেয়েছি। প্রায় 1 মাস যাবৎ বিভিন্ন আননোন নম্বর থেকে ফোন আসছিল। মনে মনে কিছুটা অবাক হলো আরশাদ। 1 মাস যাবৎ অরার ফোনে আননোন নম্বর থেকে ফোন আসছে? কই, আরশাদ তো কিছুই জানে না। এমন তো নয় যে গত 1 মাস তাদের মধ্যে বস ম্যানেজারের সম্পর্কে ছিল। এই মাসটায় দুজনের একে অপরের সঙ্গে কাটিয়েছে দীর্ঘ সময়। তাহলে এত বড় একটা কথা কেন গোপন করল ওরা? হানিফ সাহেব আবারও বললেন, আমরা ধারণা করছি এই কিডন্যাপই তাকে ভয় দেখাচ্ছিল। কারণ যতবারই ভাবি ফোন রিসিভ করেছিলেন ততবারই সে কোনো কথা বলেনি। শেষ কলটা আসে গতকাল বিকেলে। মূলত গতকালে কিডন্যাপার তাকে ফোন করে ব্ল্যাকমেল করে। কল রেকর্ডও আমরা বের করেছি, চলুন আপনাদের শোনাই। ফোনের পুরো কথোপকথন মন দিয়ে শুনল আরশাদ। অরার ভরকে যাওয়াটাই স্বাভাবিক। যেই সকল তথ্য দিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয়েছে ওই তথ্য খুব কম মানুষের কাছে আছে। আরশাদ আর অরার বিয়ের সত্যতা জানে এমন কেউ কি তাহলে অরাকে কিডন্যাপ করলো? আরশাদ কি তাহলে এতক্ষণ শুধু শুধু নওশীনকে সন্দেহ করছিল? তাদের বিয়ের সত্যতা জানে কেবল 3 জন মানুষ,
তুফান, মেহেদী এবং হিমেল। তুফান আরশাদের বডিগার্ড, সর্বক্ষণ তার সঙ্গে থাকে, এমনকি এখনও থানার বাইরে দাঁড়িয়ে আছে। সে এই কাজ করবে কি করে? মেহেদী অরাকে বড় বোনের চোখে দেখে, সেও এই কাজ করবে না। বাকি রইল কেবল হিমেল। কিন্তু হিমেলই তো আগ বাড়িয়ে বিয়েটার ব্যবস্থা করলো। সে কেন অরাকে কিডন্যাপ করতে যাবে? মাথায় কিছুই খেলছে না। সবার আগে জানতে হবে এই রোমান্টিক কণ্ঠস্বরের পেছনে কে রয়েছে। আরশাদ ব্যস্ত গলায় বলল, এই ভয়েসটা থেকে আসল ভয়েস বের করা যাবে না? ওসি সাহেব জোর গলায় বললেন, অবশ্যই যাবে, কাজ চলছে। কয়েক ঘন্টা পর পুলিশ ওই এনক্রিপ্টেড ভয়েস থেকে আসল ভয়েসটা বের করতে সক্ষম হলো। আরশাদ নিশ্চিত হলো এটা হিমেলের কণ্ঠস্বর না। তবে সীমা আঁতকে উঠে বলল, ভাইয়া, এটা তো সাবেরের কণ্ঠ। আরশাদ অবাক সুরে বলল, সাবের? নিজের তীক্ষ্ণ স্মৃতিশক্তির কারণে কিছুই ভুলে যায়নি আরশাদ। তার স্পষ্ট মনে আছে ওরা সাবের নামের একটা ছেলের কথা তাকে বলেছিল, যে ছেলেটা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে শেষ পর্যন্ত এই সাবেরই? কিছুই বুঝতে পারছে না আরশাদ। কাকে রেখে কাকে সন্দেহ করবে তার মাথায় ঢুকছে না। ওরার ক্ষতি করার জন্যে যে এত এত মানুষ উদগ্রীব হয়েছিল কে জানতো।